এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আবারও দেখা হয়ে গেল আমাদের 14টি ক্লাসের মধ্যে দ্বিতীয় ক্লাস, যেই ক্লাসে আজকে আমরা বোর্ড এমসিকিউ ফাইনাল শর্ট বাই ডক্টর সাজ্জাদ হোসেন, যেখানে যেই অধ্যায়টা পড়বো সেই অধ্যায়ের নাম শ্বসন ও শ্বাসক্রিয়া। সো ইতিমধ্যে আমরা বোটানির একটি সহজ চ্যাপ্টার বা ছোট চ্যাপ্টার পড়েছিলাম, কোষ বিভাজন। তোমরা যারা ক্লাসটি করোনি, এই ক্লাসে তোমরা দেখবে ওর প্লে লিস্টটা পেয়ে যাবে। আর আজকে যারা ক্লাস করছো তাদেরকে সবাইকে আবার নতুন করে স্বাগতম জানাচ্ছি। কোষ বিভাজনের ক্লাস হয়ে গেছে, আজকে শ্বসন শ্বাসক্রিয়া হবে। এইভাবে তোমাদের বোর্ড এক্সামের আগে সর্বোচ্চ পরিমাণ চেষ্টা করব যাতে তোমাদের শর্ট সিলেবাসের মধ্যে থাকা এমসিকিউ গুলো সলভ করা যায়। তো যারা কোষ বিভাজনের ক্লাসটা করেছো তারা অলরেডি বুঝতে পেরেছো যে এমসিকিউ সলভ করতে গেলে কিভাবে করা উচিত। যে সাজ্জাদ ভাইয়া এমসিকিউ সলভের ক্ষেত্রে জাস্ট ডিরেক্টলি প্রশ্ন পড়লাম, একটা উত্তর দাগায় ফেললাম, ডান, এরকম না। আমরা বাকি 4টা অপশন নিয়েও কিন্তু আলোচনা করি, অথবা ওই অপশন থেকে, যে অপশনটা রাইট অ্যান্সার হলো, ওর থেকে আদার্স কোনো কোশ্চেন আসতে পারে কিনা সেগুলো নিয়েও আলোচনা করা হয়। সো বেশি কথা না বলে আমরা ক্লাসটা শুরু করে দিই। আমাদের আজকের শ্বসন এবং শ্বাসক্রিয়ার বোর্ড এমসিকিউ ফাইনাল শটে আমরা প্রথম এমসিকিউটা দেখে নিই। সো বিপি এমসিকিউ এর এই যে এমসিকিউ সলভিং, যেটা বন্দি পাঠশালা এবং আমার একটা নিজস্ব গ্রুপ আছে যেটার নাম হচ্ছে বায়োবি। সো বায়োবি গ্রুপে যুক্ত হলে তোমরা যে সুবিধাটা পাবা সেটা হচ্ছে আমার সাথে তোমরা ডিরেক্টলি কন্ট্যাক্টে থাকতে পারবা। অর্থাৎ আমার তো ফেসবুক প্রোফাইল আছে, তোমরা অনেকেই মেসেজ দাও, আমার হ্যান্ড নোটের জন্য মেসেজ দাও, যেটা আমি জানি। বাট তোমরা যদি দেখো যে আমার সাথে একেবারে আপ টু ডেট থাকতে চাও, আমি বিভিন্ন ইনফরমেশন শেয়ার করি, অনেক কিছু শেয়ার করি, অনেক স্টুডেন্টরা শেয়ার করে, সেক্ষেত্রে বায়োবি গ্রুপে তোমরা যুক্ত হতে পারো। জাস্ট ফেসবুকের সার্চ অপশনে যে বায়োবি, BIO বায়ো এবং BEE, অর্থাৎ এই বায়োবি লিখে সার্চ দিলেই তোমরা গ্রুপটা পেয়ে যাবে, অর্থাৎ বায়োবি বাই সাজ্জাদ ভাইয়া। ঠিক আছে, এই গ্রুপের নাম দিলেই তোমরা ওখানে জয়েন হয়ে যাও। এটা একটা পাবলিক গ্রুপ, যে কেউ যুক্ত হতে পারবে। সো আমরা প্রথম এমসিকিউতে চলে যাব। আমাদের প্রথম এমসিকিউটা কি দেখি। কোনটি অ্যালভিওলাস এর প্রাচীর থেকে ক্ষরণ হয়? তোমরা সর্বপ্রথম এই যে এমসিকিউটা দেখতে পাচ্ছ, এই এমসিকিউ এর আগে আমাদের প্রথমত তোমাদেরকে একটু জানানো দরকার, এই যে অ্যালভিওলাস শব্দটা ইউজ করা হয়েছে, এই অ্যালভিওলাস থেকে কি কি এমসিকিউ আসে? আসলে প্রশ্নের এই ওয়ার্ড থেকেও এমসিকিউ আসতে পারে কিনা? জি, প্রশ্নের এই ওয়ার্ড বা শব্দ থেকেও এমসিকিউ আসতে পারে। যেমন অ্যালভিওলাস থেকে, অ্যালভিওলাস সম্পর্কে আগে জানতে হবে, সেটা হচ্ছে প্রত্যেকটা অঙ্গের কিছু গঠন ও কার্যের একক থাকে। যেমন বৃক্কের কথা বলতে গেলে নেফ্রনকে বলা হয়, মস্তিষ্কের ক্ষেত্রে নিউরন বলা হয়। ঠিক তেমনি ফুসফুসের গঠন এবং কার্যের এককের নাম, অর্থাৎ এটা কার একক, সেটা হচ্ছে ফুসফুস। ফুসফুসের গঠন এবং কার্যের এককের নাম, ঠিক আছে, গঠন ও কার্যের এককের নাম হচ্ছে অ্যালভিওলাস। গঠন ও কার্যের একক, এটার নাম কি? এটা হচ্ছে অ্যালভিওলাস। তাহলে মানে আমরা এটা জানতে পারলাম। তো এখানে আমরা রাইট অ্যান্সার খোঁজার আগে আমি তোমাদেরকে আরেকটু কনফিউশন দূর করতে চাই, যে কনফিউশনটা তোমরা জানো, যে বই পড়তে গেলে পেয়ে যাও। যে ভাইয়া আপনি বলেছিলেন ফুসফুসের গঠন এবং কার্যের একক হচ্ছে অ্যালভিওলাস, ফাইন, কিন্তু আপনি কি এটা জানেন যে এটা তো 1 নাম্বার পয়েন্ট হিসাবে থাকলো, 2 নাম্বার লাইন হিসাবে লোবিউল নামে একটা অংশ আছে যেটা ফুসফুসের গঠন হিসাবে থাকে, লোবিউল। অর্থাৎ ফুসফুসের অনেকগুলো অংশ যখন আমরা ভাগ করে দেখাবো, হয়তো সামনের এমসিকিউ গুলো দেখাবো আমরা, তো এখানে আমরা লোব পাই, লোবিউল পাই। ডান ফুসফুসে 3টা খণ্ডে ভাগ থাকে, তাদেরকে বলা হয় লোব। বাম ফুসফুসে 2টা খণ্ড ভাগ থাকে, তাদেরকে বলা হয় দুটি লোব। এবং ওই লোবের ভিতরে আরো ছোট ছোট কতগুলো খণ্ড থাকে, যেটা হয়তোবা তুমি যদি মেডিকেল স্টুডেন্ট হও, সামনাসামনি ফুসফুস পাও, সেগুলো দেখতে পারবে না, তুমি লোবগুলোকে খুব ভালোভাবে পর্যবেক্ষণ করতে পারবা। তোমাকে একটা হিউম্যান লাংস, অর্থাৎ মানুষের ফুসফুস দেওয়া হলে তুমি ফুসফুসটা ধরলে মনে হবে যে কেউ একজন নয় ফুসফুসটাকে কেটে রেখে দিছে। অর্থাৎ ডান ফুসফুস নেওয়ার সাথে সাথে দেখবে তার 3টা ভাগ, এবং 3টা ভাগ একে অপরের সাথে টেন্ডন লিগামেন্ট দ্বারা যুক্ত। বাম ফুসফুসের ক্ষেত্রে এরকম 2টা ভাগ, ওদেরকে আমরা লোব বলি, আর ওদের ভিতরে আরো ছোট ছোট অংশগুলোকে লোবিউল বলি। তো আসলে প্রবলেমটা কোথায়? লোবিউল সম্পর্কে তোমরা অনেকেই জানো। তো প্রবলেমটা হচ্ছে এই লোবিউলকেও ফুসফুসের গঠন ও কার্যের একক হিসাবে ধরা হয়েছে, যেটা আমাদের আগের কালের বইগুলোতে এই প্রবলেমটা ছিল না, তোমাদের নতুন বইতে এই প্রবলেমটা আছে। প্রবলেমটা কি? প্রবলেমটা হচ্ছে যে যখন ভাইয়া আমরা 2 পৃষ্ঠায়, মানে একেবারে পাশাপাশি যে পৃষ্ঠাগুলো আছে,
একটা দেখবা বইয়ের, আমার এখনো মনে পড়ে, বইয়ের বাম পাশের পেজে দেখবা একবার লেখা আছে লোবিউল ফুসফুসের গঠন ও কার্যের একক, আর ডান পাশের পেজে লেখা আছে অ্যালভিওলাস হচ্ছে ফুসফুসের গঠন ও কার্যের একক। এটা থেকে কিন্তু এমসিকিউ আসবে, এই জন্যই আমি তোমাদেরকে একটু বলছি। তো ধরো দুই জায়গায় তো লেখা আছে গঠন ও কার্যের একক, এক জায়গায় অ্যালভিওলাস এক জায়গায় লোবিউল। যখন আমাদের সময় বইগুলো ছিল, আমাদের সিনিয়রদের বইতে ছিল, তখন শুধুমাত্র অ্যালভিওলাসকেই ফুসফুসের গঠন ও কার্যের একক ধরা হতো। বিগত 22 বা 23 ব্যাচের বইগুলো যেগুলো যখন নতুন এডিশন বের হলো, তখন এই লোবিউলকেও ফুসফুসের গঠন ও কার্যের একক ধরা হলো। তাহলে এই দুটো অপশনের মধ্যে যদি দুটাই থাকে ভাই, ধরেন একটা প্রশ্ন আসলো ফুসফুসের গঠন ও কার্যের একক কোনটি, এখন আপনি ফুসফুসের গঠন ও কার্যের একক অ্যালভিওলাসও বলছেন লোবিউলও বলছেন, একটাতে মনে করেন এ অপশন আছে লোবিউল, বি অপশন আছে অ্যালভিওলাস, তখন কোনটা দাগাবো? তখন দাগাবো হচ্ছে আমরা অ্যালভিওলাস। অর্থাৎ অ্যালভিওলাস থাকলে আর অন্য কোনো অপশন নিয়ে আমরা চিন্তা করব না। আদারওয়াইজ শুধু অ্যালভিওলাস থাকলে অ্যালভিওলাস দেখাবো, বা অ্যালভিওলাস না থাকলে লোবিউল থাকলে লোবিউল দেখাবো, এটা মাথায় রেখো। তার মানে অ্যালভিওলাস থেকে আমাদের কি আসতে পারে, এই প্রশ্নটা আসতে পারে যে ফুসফুসের গঠন এবং কার্যের একককে বলা হয়ে থাকে কি, অ্যালভিওলাস অথবা লোবিউল। তবে সবচেয়ে বেশি প্রায়োরিটি কোনটা পাবে? অ্যালভিওলাস। এখন এই অ্যালভিওলাসের প্রাচীরে অনেক কিছু থাকে, এই অ্যালভিওলাসের প্রাচীরে কি থাকে, অনেক কিছু থাকে। এবং মজার বিষয় হচ্ছে এই ক্লাসগুলো একেবারে যেহেতু ব্র্যান্ড নিউ, তাই ব্র্যান্ড নিউ বই থেকে তোমাদের এই সলিউশনগুলো দেওয়া হচ্ছে। তাই আগেই শুরু করার আগে আমি কোর্স বিভাজনে একটা কথা বলেছিলাম, আবারও বলছি, যেহেতু এই ক্লাসগুলো তোমরা এইচএসসি 24 ব্যাচ তো করবাই, কারণ যেহেতু সামনে তাদের এইচএসসি পরীক্ষা, পরবর্তীতে 25 ব্যাচ 26 ব্যাচ সবাই করবা। কিন্তু তুমি যদি একেবারে নতুন স্টুডেন্ট হও, কেবল সদ্য ইন্টারে উঠেছো, কিন্তু তুমি এখনো এই অধ্যায় পড়োনি, তাহলে এই ক্লাসটা তোমার জন্য না। কারণ এই এমসিকিউ সলভ করার আগে ন্যূনতম হলেও তোমার বেসিক জিনিসটা অর্থাৎ অধ্যায় সম্পর্কে একটা আইডিয়া থাকতে হবে, আদারওয়াইজ সবকিছু মাথার উপর দিয়ে চলে যাবে। সো আমাদের অ্যালভিওলাসের প্রাচীরে অনেক কিছু থাকে, যেমন মনে করো কৈশিক জালিকা থাকে। কি থাকে? কৈশিক জালিকা। আমি জানি এটার অ্যান্সার কিন্তু খুবই সোজা, ঠিক আছে, এক কথায় শেষ করা যায়, কিন্তু আমি আগেই ইনফরমেশনগুলো দিয়ে দিচ্ছি, যে ইনফরমেশনগুলো পরবর্তীতে হয়তোবা তোমার এমসিকিউ হিসাবে কাজে লাগবে, এখন না লাগলেও পরবর্তীতে লাগবে। সো অ্যালভিওলাসে কৈশিক জালিকা থাকে, যে কৈশিক জালিকার শুরু হয়, শুরুটা কোন দিক দিয়ে হবে? শুরুটা হবে হচ্ছে আমাদের পালমোনারি কি, পালমোনারি ধমনী দিয়ে, অর্থাৎ পালমোনারি ধমনী দ্বারা আমাদের কৈশিক জালিকা শুরু, আর শেষ হবে এই কৈশিক জালিকাটা, এটা রক্তের জালক, শেষ হবে হচ্ছে পালমোনারি শিরা দ্বারা। তাহলে কৈশিক জালিকা এদের চারপাশে থাকে প্রাচীরে। 2 নাম্বার আমরা বলতে পারি অ্যালভিওলার ম্যাক্রোফেজ থাকে। এখন এইটার কোশ্চেন, এই কোশ্চেনের অ্যান্সার বের করতে এত তথ্য কেন দিচ্ছি একটু পরে বুঝবা। অ্যালভিওলার ম্যাক্রোফেজ, ঠিক আছে, অ্যালভিওলার ম্যাক্রোফেজ থাকে। এই অ্যালভিওলার ম্যাক্রোফেজ প্রধানত কি করে থাকে? এরা হচ্ছে জীবাণু ধ্বংস করে। কি ধ্বংস করে? জীবাণু ভক্ষণ করে বা ধ্বংস করে। অর্থাৎ ফুসফুসের ভিতরে যদি কোনো জীবাণু ঢুকে, আমরা যেমন জানি মনোসাইট, নিউট্রোফিল রক্তের ভিতরে অবস্থিত জীবাণুগুলোকে ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় খেয়ে ফেলে, তেমনি আমরা শ্বাস প্রশ্বাসের মাধ্যমে প্রতিদিন নিত্য নৈমিত্তিক দিনে কিন্তু এই শ্বসন মানে বাতাস গ্রহণের মাধ্যমে অনেক জীবাণু আমাদের ফুসফুসে প্রবেশ করে। এবং সর্বশেষ কার্বন ডাইঅক্সাইড অক্সিজেনের আদান প্রদানের জায়গা যেহেতু অ্যালভিওলাস, আর এই অ্যালভিওলাসে তো জীবাণু থাকতে পারে, ওই জীবাণু ধ্বংস করবে হচ্ছে অ্যালভিওলার ম্যাক্রোফেজ। এছাড়া আরো অনেক কিছুই থাকে, বাট যেগুলো যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো বলতেছি। যেমন ইলাস্টিক তন্তু থাকতে পারে। কি থাকতে পারে? ইলাস্টিক তন্তু। ইলাস্টিক তন্তু থাকে, এবং সেই সাথে এখানে আমাদের কি থাকবে? আইসাকার এপিথেলিয়াল। আইসাকার বা যেটাকে আমরা বলে থাকি স্কোয়ামাস এপিথেলিয়াল, ঠিক আছে, এটাকে আমরা কি বলবো? এটাকে আমরা বলবো হচ্ছে স্কোয়ামাস এপিথেলিয়াল, আইসাকার এপিথেলিয়াল বা স্কোয়ামাস এপিথেলিয়াল। এখন 4 নাম্বার যে পয়েন্টটা বলবো, এই 4 নাম্বার পয়েন্টটা হচ্ছে এই এমসিকিউ এর অ্যান্সার। মজার বিষয় হচ্ছে তোমরা অনেকেই অবাক হয়ে যাবে, যারা বিশেষ করে 24 ব্যাচ তারা অবাক হবা, 25 ব্যাচ বা অন্য ব্যাচ গুলো আসলে এরা অবাক হবা না। কেন অবাক হবা না আগে বলি। এই অ্যালভিওলাসে টাইপ 1, ঠিক আছে, টাইপ 1 এবং হচ্ছে টাইপ 2 নামে দুটা কোষ থাকে। এইটা আবার কি ভাইয়া? এই কোষের নাম তো আমরা অনেকেই হয়তোবা শুনিনি, বিশেষ করে 24 ব্যাচ থাকতে পারো। তোমরা শুনছো কোনটা? তোমরা কোনটা শুনছো সেটাও বলে দিই, যেটা হয়তোবা 25 ব্যাচ বা 26 ব্যাচ তোমরা হয়তোবা শুনবা না বা দেখবা না। সেটা হচ্ছে সেপ্টাল কোষ। কি কোষ? সেপ্টাল, ঠিক আছে, সেপ্টাল কোষ। এই নামটা মূলত 24 ব্যাচ পর্যন্ত যারা পড়াশোনা করেছে তারা এই নামটা পরিচিত। কেন পরিচিত? এই যে সেপ্টাল কোষ, এই সেপ্টাল কোষ থেকে এই যে সারফেক্টেন্ট আছে না,
এই সারফেক্টেন্ট ক্ষরণ হয়। সেপ্টাল কোষ থেকে কি ক্ষরণ হয়? সেপ্টাল কোষ থেকে সারফেক্টেন্ট ক্ষরণ হয়। ঠিক আছে, সো আমরা অ্যান্সারটা বুঝতে পারতেছি যে কোনটি অ্যালভিওলাসের প্রাচীর থেকে নিঃসৃত হয়? সারফেক্টেন্ট। কেন এটার অ্যান্সার হলো? কারণ অ্যালভিওলাসে একটা কোষ থাকে যার স্পেশাল নাম হচ্ছে সেপ্টাল কোষ, যেটা 2024 সালের শিক্ষার্থীরা যেই বইটা ব্যবহার করেছে এতদিন তাদের ক্ষেত্রে এই অ্যান্সারটা ছিল। তাহলে 25, 26, 27, 28 অনাগত যত ভবিষ্যতের ব্যাচ আছে তোমরা এটা বুঝতে পারলা। এখন আসো 24 ব্যাচের ক্ষেত্রে, স্পেশালি 24 ব্যাচ মনে রাখবা তোমাদের যে নতুন বায়োলজি বইটা বের হয়েছে যেটা হয়তো বা 25 বা 26 ব্যাচের জন্য, সেখানে আর সেপ্টাল কোষ লেখাই নাই। কি একটা আজব ব্যাপার না? তো বই কিন্তু এরকম বায়োলজিতে চেঞ্জ হয়, তাই এটা আমাদের আপডেট থাকতে হবে। সেখানে বলা আছে সেপ্টাল কোষের জায়গায় বলা আছে যে অ্যালভিওলাসের টাইপ 1 এবং টাইপ 2 কোষ থাকে। তার মানে সেপ্টাল কোষ যে লেখাটা ছিল আমাদের আগের বইগুলো সেটা একেবারে বাতিল করে দিয়ে নতুন ভাবে লিখেছে যে টাইপ 1 এবং টাইপ 2 কোষ অ্যালভিওলাসের প্রাচীরে থাকে। আর এই যে টাইপ 2 কোষ, এই টাইপ 2 কোষই হচ্ছে সেপ্টাল কোষ, এবং এই টাইপ 2 কোষ থেকেই সারফেক্টেন্ট নিঃসৃত হয়। কি নিঃসৃত হবে? সারফেক্টেন্ট নিঃসৃত হবে। তাহলে এটার অ্যান্সার তো অলরেডি বুঝেই ফেললা যে অ্যালভিওলাসের প্রাচীর থেকে কি ক্ষরণ হবে? সারফেক্টেন্ট ক্ষরণ হবে। বাকিগুলো থেকে যদি বলো যে এই যে প্লাজমা ফ্লুইড, সেরাস ফ্লুইড, মিউসিন, এগুলো অপশন নিয়ে বলবেন না ভাই আপনি যেমন কোষ বিভাজনের ক্ষেত্রে আপনি আমাদেরকে প্রত্যেকটা অপশনে আপনি এমসিকিউ এর সময় বারবার বলেছিলেন যে ভাইয়া একটা এমসিকিউ যদি একটা অপশন তার রাইট অ্যান্সার হয় বাকি 3টা এমসিকিউ থেকে আরো 3টা এমসিকিউ বের করা যায়। তাহলে এই যে আপনি বললেন টাইপ 1 টাইপ 2 কোষ থেকে সারফেক্টেন্ট ক্ষরণ হয়, এই সারফেক্টেন্টের কাজ কি সেটা একটু পরে বলতেছি, কিন্তু বাকি 3টা অপশনের কাজ কি হবে? প্লাজমা ফ্লুইড যেটা, সেটা সোজা বাংলা ভাষায় হচ্ছে আমাদের রক্তের প্লাজমা, যেটাকে আমরা প্লাজমা ফ্লুইড বলি। তার মানে এটা হচ্ছে রক্তের ক্ষেত্রে প্রযোজ্য। এটা কার ক্ষেত্রে প্রযোজ্য? এটা হচ্ছে রক্ত বা ব্লাডের ক্ষেত্রে প্রযোজ্য। সেরাস ফ্লুইড যেটা, সেটা হচ্ছে ফুসফুসের প্রাচীরের মধ্যে থাকে। কার মধ্যে থাকে? ফুসফুসের প্রাচীরের মধ্যে থাকে, অর্থাৎ প্লুরার ভিতরে। প্লুরা জানো যে ফুসফুসের আবরণের নাম। তাহলে এই ফুসফুসের আবরণের মধ্যে যে পদার্থ থাকে তার নাম হচ্ছে কি? তার নাম হচ্ছে সেরাস ফ্লুইড। ওকে ফাইন। আর এই যে মিউসিন, এই মিউসিন পদার্থটা কিন্তু আমাদের এই যে মিউকাস বা বিভিন্ন ধরনের উপাদানগুলো নিশ্চিত করতে সাহায্য করে থাকে। তাহলে এই যে সারফেক্টেন্ট, এইটা হচ্ছে কোনটি অ্যালভিওলাসের প্রাচীর থেকে ক্ষরণ হয়, এটার অ্যান্সার। বাকি 3টা হবে না। সেকেন্ড বিষয়, নতুন একটা তথ্য তোমাদেরকে দিলাম যে আগের বইগুলোতে ছিল সেপ্টাল কোষ থেকে সারফেক্টেন্ট ক্ষরণ হয়, এখন দিয়েছে যে টাইপ 1 টাইপ 2 দুই ধরনের কোষ থেকে অ্যালভিওলাসের প্রাচীরে, যেটাতে টাইপ 2 থেকে আমাদের সারফেক্টেন্ট ক্ষরণ হয়। এবং আরেকটা তথ্য তোমাদেরকে এক্সট্রা ভাবে মনে রাখতে হবে, এই যে সারফেক্টেন্টের কথা বলা আছে, এই সারফেক্টেন্ট হচ্ছে এক ধরনের ডিটারজেন্ট। তোমরা সবাই ডিটারজেন্ট নামটা পেলে যেই ওয়ার্ডটা তোমরা, যেই জিনিস বা যেই কথাটা তোমাদের মাথার মধ্যে সবার আগে চলে আসে সেটা হচ্ছে যে ভাইয়া ডিটারজেন্ট তো আমাদের কাপড় পরিষ্কার করে, ময়লা আবর্জনা পরিষ্কার করে। কিন্তু এই ডিটারজেন্ট হচ্ছে, এখানে এই ডিটারজেন্ট নামক পদার্থ হচ্ছে সারফেক্টেন্ট, যা কি করে থাকে? অ্যালভিওলাসের পৃষ্ঠটান হ্রাস করে। পৃষ্ঠটান হ্রাস করে, ঠিক আছে? পৃষ্ঠটান হ্রাস করে, অর্থাৎ অ্যালভিওলাসে পৃষ্ঠটান হ্রাস করে বা করে থাকবে। পৃষ্ঠটানটা কি? দেখো আমরা কন্টিনিউয়াসলি কি করে থাকি? বাতাস নিচ্ছি। এই বাতাস কিন্তু শুষ্ক হতে পারে, আর্দ্র হতে পারে। তো দেখা গেছে তুমি যদি শুষ্ক বাতাস গ্রহণ করো বা আর্দ্র বাতাস গ্রহণ করো, অ্যালভিওলাস একটা বেলুনের মতো, বারবার তুমি যে শ্বাস নিচ্ছ আর অ্যালভিওলাস ফুলতিছে, আবার শ্বাস ছাড়ছ, এভাবে শ্বাস ছাড়ছ, অ্যালভিওলাস চুপসে যাচ্ছে। যদি সারফেক্টেন্ট না থাকতো, অ্যালভিওলাসের মধ্যে নিঃসৃত না হতো, তাহলে একবার তুমি যখন এই যে বাতাস নিচ্ছ না, এই যে বাতাস নেওয়ার কারণে ফুলতো, কিন্তু বাতাস অর্থাৎ ভিতর থেকে কার্বন ডাই অক্সাইড যখন ছেড়ে দিতা তখন অ্যালভিওলাস চুপসে যেত, এটা আর আগের মতো ফুলতো না, অর্থাৎ আগের মতো আর এভাবে ফুলে যেত না। এই সারফেক্টেন্টটা হচ্ছে এই পৃষ্ঠটানটাকে হ্রাস করে থাকে, এটা মাথায় রাখবো। তাহলে এই যে এখানে যা তথ্য দিলাম, এই একটা এমসিকিউ বুঝাইতে যায় ভাই আপনি 10টা ইনফরমেশন দিছেন। কেন দিছি জানেন? একটু পরেই দেখবেন এমসিকিউ গুলো সলভ করার সময়, তখন আপনি বলবেন যে ভাইয়া ইউ আর দ্য গ্রেট, কারণ আপনি এই ইনফরমেশন গুলো আগে দিচ্ছেন। আর এই ইনফরমেশন গুলো যখন আমরা আগে জেনে যাব, পরবর্তী এমসিকিউ গুলো আমরা খালি ঘেটাঘেট করে দাগাতে থাকবো। কথা কি বুঝতে পেরেছি? অবশ্যই বুঝতে পেরেছি। ওকে, এবার আমরা দ্বিতীয় এমসিকিউ নিয়ে কথা বলবো। আমাদের যে দ্বিতীয় এমসিকিউ আছে, দ্বিতীয় এমসিকিউটা কিন্তু অনেক ইন্টারেস্টিং একটা এমসিকিউ, কিন্তু আমাদের এখানে যারা একটু শর্ট সিলেবাস পড়ি তাদের ক্ষেত্রে একটু কষ্ট হবে এই এমসিকিউটা বুঝতে, যে ভাই এমসিকিউটা আসলে হইলো কিভাবে, এর ব্যাখ্যাটা কিভাবে আসবে, বা এখান থেকে আমরা আদার্স যেই ইনফরমেশন গুলো আছে
এই আদার্স যে পয়েন্টগুলো আছে, যেটার রাইট অ্যান্সার বাদে অন্য পয়েন্টগুলো, ওগুলো থেকে আমরা আসলে কিভাবে বুঝবো যে ওই এমসিকিউ ওখান থেকে কি আসবে। তো এখানে একটা জিনিস বলি, এটার এইখানে যে বাকি পয়েন্টগুলো পাচ্ছ এর মধ্যে ম্যাক্সিমাম যে দুইটা পয়েন্ট আছে, সেই দুইটা পয়েন্ট তোমাদের শর্ট সিলেবাসের বাইরে আছে। এটা অধ্যায় আছে সমন্বয় নিয়ন্ত্রণ, ওই অধ্যায়টা পড়লে তখন তোমাদের এইটা নিয়ে আসলে ক্লিয়ার হয়ে যেত। কারণ এই এমসিকিউ গুলো কিন্তু বোর্ডে আসছে, তো তার যখন করোনার আগের বোর্ডে যখন প্রশ্নগুলো আসতো তখন তো ফুল সিলেবাস থাকতো, তাই সমন্বিত করে এই প্রশ্নগুলো করতো, তাই এরকম। তো দেখো এখানে বলছে শ্বসনে স্নায়বিক নিয়ন্ত্রণে কোন স্নায়ু ভূমিকা রাখে। এখান থেকে অনেক তথ্য দেওয়া যাবে। এবং মনে রাখবা এই যে শ্বসনের যে স্নায়বিক প্রক্রিয়াটা আছে, এই যে স্নায়বিক ভূমিকা, এটা কিন্তু তোমাদের, যদিও আমরা সিকিউ যেহেতু পড়াচ্ছি না তাও বলে রাখি, এটা একটা টপিক আছে শ্বসনের মধ্যে যেটা সিকিউ 4 নাম্বারের জন্য আসে। ওইটা পড়লে তোমাদের অনেকের এই কনসেপ্টটা ক্লিয়ার হবে। এখান থেকে অনেক তথ্য দিব, তো এই তথ্যের জন্য সবাই রেডি হয়ে যাও। তো সবার ফার্স্টে আমি তোমাদেরকে আগে অ্যান্সারটা বলি, আগে এখানে অ্যান্সারটা বলে দিই। সেটার অ্যান্সার হচ্ছে ভেগাস স্নায়ু। এখন প্রশ্ন হচ্ছে কেন এই যে শ্বসনের স্নায়বিক নিয়ন্ত্রণ, এই স্নায়ু নিয়ন্ত্রণের মধ্যে, স্নায়বিক মানে হচ্ছে ব্রেন অর্থাৎ আমাদের মস্তিষ্ক কিভাবে নিয়ন্ত্রণ করে। তার মানে স্নায়বিক বলতে এখানে কি বোঝানো হচ্ছে, এখানে বোঝানো হচ্ছে মস্তিষ্ক। ঠিক আছে, মস্তিষ্ক বোঝানো হচ্ছে। তা আমাদের যে ব্রেনটা আছে, আমাদের এই ব্রেন কিন্তু, এই ব্রেনটা হচ্ছে, আমরা তো ব্রেনের পার্টটা এইভাবে তেমন একটা পড়ি না, আমরা অনেকে মিস করি বা এটাকে স্কিপ করে যাই। তো এই স্কিপ করার কারণে মানে আমাদের দেখা গেছে যে অনেক স্টুডেন্ট আছে যারা হচ্ছে বলে যে ভাইয়া এটা আমরা 9-10-এও তেমন একটা ভালো করে পড়ি নেই, 9-10-এও শর্ট সিলেবাস ছিল। তা যাই হোক, আমাদের এই যে ব্রেনটা আছে, এই মস্তিষ্ক বা ব্রেনটা কিন্তু কয়টা অংশে বিভক্ত জানো? 3টা অংশে বিভক্ত। যাই হোক, এত ডিপে যাব না, আমাদের এত ডিপ লাগবে না আপাতত। ধরো অগ্র মস্তিষ্ক কি আছে, অগ্র মস্তিষ্ক আছে। তারপরে হচ্ছে তোমার মাঝখানেরটাকে বলা হয় মধ্য মস্তিষ্ক, মাঝখানেরটাকে আমরা কি বলবো? মধ্য মস্তিষ্ক। এবং এই শেষের পার্টটুকু থেকে আমরা বলবো হচ্ছে পশ্চাৎ মস্তিষ্ক। এটাকে আমরা কি বলবো? এটাকে আমরা বলবো হচ্ছে পশ্চাৎ মস্তিষ্ক। ওকে, এই অগ্র মস্তিষ্ক, মধ্য মস্তিষ্ক এবং পশ্চাৎ মস্তিষ্ক, এই যে 3টা মস্তিষ্ক দেখতে পাচ্ছ, এই 3 মস্তিষ্কের মধ্যে অগ্র মস্তিষ্কের অনেকগুলো পার্ট আছে, মধ্য মস্তিষ্কে অনেকগুলো পার্ট আছে, মানে পশ্চাৎ মস্তিষ্কের কিছু 3টা পার্ট আছে। আমাদের আপাতত যেহেতু লাগতেছে না, আমি তাই তোমাদেরকে শর্টে বুঝাচ্ছি। এই পশ্চাৎ মস্তিষ্কের 3টা অংশ আছে, যার নাম হচ্ছে সেরেবেলাম। এটাকে বলা হয়েছে সেরেবেলাম। ঠিক আছে, সেরেবেলাম। তারপরে হচ্ছে 2 নাম্বার হচ্ছে পন্স, এটা হচ্ছে মস্তিষ্কের অংশ কিন্তু, পন্স। আর 3 নাম্বার যেটা আছে তার নাম হচ্ছে মেডুলা। তো এই যে 3 জনের নাম আমরা বললাম, পন্স এবং মেডুলা এবং সেরেবেলাম, এর মধ্যে এই 2টা অংশ অর্থাৎ পন্স এবং মেডুলা, এই পন্স এবং মেডুলা কিন্তু আমাদের কাজে লাগবে। কারণ এই পন্স এবং মেডুলা, এই যে মস্তিষ্কের যে অংশটা আছে, এই অংশটুকু মূলত আমাদের শ্বাস প্রশ্বাস ক্রিয়া নিয়ন্ত্রণ করে। কারণ আমাদের ব্রেন আল্লাহ তাআলা এমন ভাবে দিছে যে আমাদের ব্রেনের প্রত্যেকটা অংশই তোমার বিভিন্ন কাজকে নিয়ন্ত্রণ করে। এই যে আমি কথা বলতেছি, এই কথা বলাও কিন্তু একটা জিনিস নিয়ন্ত্রণ করে, একটা ব্রেনের একটা অংশ নিয়ন্ত্রণ করতেছে। আমি দাঁড়িয়ে আছি, এটাও নিয়ন্ত্রণ করতেছে। আমার খিদা লাগলে সেটাও নিয়ন্ত্রণ করে, ঘুম পাইলে সেটা নিয়ন্ত্রণ করে। ঠিক তেমনি আমরা যে কন্টিনিউয়াসলি অক্সিজেন গ্রহণ করছি, কার্বন ডাই অক্সাইড ত্যাগ করছি, এটা ব্রেনের একটা নির্দিষ্ট অংশ নিয়ন্ত্রণ করে। সেই নির্দিষ্ট অংশের নাম হচ্ছে 1 নাম্বার মস্তিষ্কের পন্স, কি নিয়ন্ত্রণ করে? পন্স। এবং 2 নাম্বার হচ্ছে মেডুলা। আমি তোমাদেরকে একটু ডিপলি বুঝাচ্ছি, কারণ এই টপিকের, এই যে স্নায়বিক নিয়ন্ত্রণ যেটা আমাদের সৃজনশীলে আসে, এই টপিকের কিন্তু আমাদের বেশ কিছু আদার্স সাইডের এমসিকিউ আছে। সেই ভেগাস স্নায়ু যে আমি ডাইরেক্টলি অ্যান্সার দিয়ে দিয়েছি, কিন্তু এর বাইরে কিন্তু আদার্স আরো এমসিকিউ আছে, সেগুলো আসতে পারে, সেগুলো বলছি। পন্সের আবার 2টি কেন্দ্র আছে, মানে পন্সেরও আরো 2টি ভাগ আছে। ভাগের মধ্যে একটা ভাগ হচ্ছে কি বলা হয়, সেটাকে বলা হয় অ্যানিউস্টিক কেন্দ্র। এটাকে কি বলা হয়? অ্যানিউস্টিক। ঠিক আছে, অ্যানিউস্টিক। আর 2 নাম্বারটা আছে, এটা হচ্ছে নিউমোট্যাক্সিক। আরেকটা অংশ কি? নিউমোট্যাক্সিক। এই 2টা অংশ 2টা ভাগে ভাগ করা হয়ে থাকে। আচ্ছা ফাইন, অ্যানিউস্টিক, আরেকটা হচ্ছে নিউমোট্যাক্সিক। তেমনি আমরা যদি মেডুলার কথা বলি, মেডুলারও আবার আমাদের 2টা অংশ আছে। একটাকে বলা হয়ে থাকে প্রশ্বাস কেন্দ্র, একটাকে কি বলবো আমরা? প্রশ্বাস কেন্দ্র। আরেকটা হচ্ছে নিঃশ্বাস কেন্দ্র। আরেকটা কি কেন্দ্র? আরেকটা হচ্ছে নিঃশ্বাস কেন্দ্র। ঠিক আছে, আরেকটা কি কেন্দ্র? নিঃশ্বাস কেন্দ্র। এই যে
আমাদের পন্সের আরো ভাগ, তার মানে আমরা সর্বপ্রথম যদি প্রশ্ন আসে মস্তিষ্কের কোন দুটি অংশ আমাদের শ্বাস প্রশ্বাস ক্রিয়াকে নিয়ন্ত্রণ করে, তাহলে অ্যান্সার হবে কি পন্স, আর এটা হচ্ছে মেডুলা। আবারও বলছি প্রশ্নটা কি, যে মস্তিষ্কের কোন দুটি অংশ আমাদের শ্বাস প্রশ্বাস ক্রিয়াকে নিয়ন্ত্রণ করে, তাহলে অ্যান্সার কি হবে, অ্যান্সার হবে হচ্ছে পন্স এবং মেডুলা। এখন আসো, এই যে আমরা শ্বাস নেই, অক্সিজেন নিলাম, এই অক্সিজেন নেওয়াটা কে নিয়ন্ত্রণ করতেছে? এই অক্সিজেন নেওয়াটা এই পন্সের মধ্যে অ্যানিউস্টিক কেন্দ্রটা নিয়ন্ত্রণ করে, অর্থাৎ অ্যানিউস্টিক শ্বাস নিতে বা প্রশ্বাসে সাহায্য করে, আর মেডুলা থেকে, মূলত মেডুলা থেকে প্রশ্বাস কেন্দ্রটা সাহায্য করে। আবারও বুঝাচ্ছি যে মস্তিষ্কের আমরা পশ্চাৎ মস্তিষ্কে তো তিনটা অংশ আছে, সেরেবেলাম, পন্স এবং মেডুলা। এর মধ্যে মস্তিষ্কের পন্স এবং মেডুলা হচ্ছে মূলত আমাদের শ্বাস প্রশ্বাস নিতে সাহায্য করে। পন্সেরও দুটো অংশ, আবার মেডুলার আরো দুটো অংশ আছে। এর মধ্যে পন্সের অ্যানিউস্টিক এবং মেডুলার প্রশ্বাস, এরা একত্রে দুইজন সম্মিলিতভাবে শ্বাস নিতে, অক্সিজেন নিতে সাহায্য করবে। আর নিঃশ্বাস তো মানে কার্বন ডাই অক্সাইড ত্যাগ, এবং নিউমোট্যাক্সিক হচ্ছে নিঃশ্বাস, অর্থাৎ কার্বন ডাই অক্সাইড ত্যাগ করতে সাহায্য করবে। অর্থাৎ এরা সম্মিলিতভাবে কার্বন ডাই অক্সাইড ত্যাগ করতে সাহায্য করে। তো সম্মিলিতভাবে কিভাবে করে, এটা একটা জটিল প্রক্রিয়া। এটার বেসিক ক্লাস যদি করতে চাও, আমার শ্বসন শ্বাসক্রিয়া নামে প্রায় 5 ঘন্টার উপরে একটা বেসিক ক্লাস আছে। যারা চাও যে এই অধ্যায়টা পুরোপুরি আমি কমপ্লিট করতে চাই, আমি তোমাকে গ্যারান্টি দিতে পারি যে তুমি ইউটিউবে শ্বসন শ্বাসক্রিয়া সার্চ দাও, তবে ওই ক্লাসটা চলে আসবে। তখন এই টপিকটা কিভাবে আমাদের শ্বাস প্রশ্বাসকে নিয়ন্ত্রণ করে সেটা আমাদের দেখবা যে খুব সুন্দর করে আমি তোমাদেরকে বুঝিয়েছি। বাট আপাতত যেহেতু আমরা এমসিকিউ পড়ছি, তাই আপাতত এমসিকিউ এর এই জিনিসগুলো জানলেই হবে। তাহলে এখান থেকে আদার্স এমসিকিউ কি আসতে পারে, যে পন্স আর মেডুলা শ্বসনের কেন্দ্র, পন্সের কোন অংশ আর মেডুলার কোন অংশ শ্বাস নিতে সাহায্য করে, পন্সের কোন অংশ এবং মেডুলার কোন অংশ কার্বন ডাই অক্সাইড ত্যাগ বা নিঃশ্বাসে সাহায্য করে, এগুলো আসবে। এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া, এই যে এত কিছু পড়লাম, এর মধ্যে তো অ্যাবডুসেন্স, ইলিয়াক, অলফ্যাক্টরি, ভেগাস কোন গন্ধ পেলাম না, তাহলে এইগুলো কি? এখন দেখো, আমাদের মস্তিষ্ক একটা সেন্টার, সেন্টার মানে কেন্দ্রীয় অংশ। ধরো এটা একটা গরম উত্তপ্ত লোহা, এটাকে আমি কি করলাম, আমার স্কিন বা চামড়ার উপর রাখলাম, আমার গরম লাগবে না? এই যে গরম উত্তপ্ত লোহা আমার স্কিনের উপর টাচ করালে আমার এই স্কিন বা ত্বক থেকে গরমের উদ্দীপনা কোথায় আসবে? মস্তিষ্কে। তার মানে সৃষ্টিকর্তা আমাদের শরীরে, আল্লাহ তাআলা আমাদের শরীরে ব্রেন থেকে যাবতীয় যত অঙ্গ প্রত্যঙ্গ আছে আমাদের শরীরে, তারের মতো কিছু একটা জিনিস রাখছে। আমরা তো নর্মাল ভাষায় এটাকে তার বলতেছি, কিন্তু বায়োলজি ভাষায় এটাকে আমরা বলি স্নায়ু বা নার্ভ। অর্থাৎ আমার এই গরম অনুভূতিটা যখন আমি স্কিনের উপর দিলাম, এই স্কিনের ভিতরে বা নিচে থাকা নার্ভগুলো বা স্নায়ুগুলো এই অনুভূতিটাকে বিদ্যুতের বেগে আমার মাথার মধ্যে নিয়ে যায়, যার কারণে আমরা সাথে সাথে হাতটাকে সরিয়ে ফেলি। এরাই হচ্ছে সেই স্নায়ু। এখন যখন তোমরা সমন্বয় নিয়ন্ত্রণ নামে 8ম অধ্যায় আছে ওটা পড়তে যাবা, তখন আমাদের ওই অধ্যায়ে একটা টপিক আছে, একটা ছকের মতো, যার নাম হচ্ছে করোটিক স্নায়ু। তোমাদের এই অধ্যায়টা নাই দেখে আমি তোমাদেরকে একটু এক্সপ্লেন করছি, ঠিক আছে? তাই বিরক্ত হওয়ার কিচ্ছু নেই, বিরক্ত হওয়া যাবে না। করোটিক স্নায়ু যারা হচ্ছে আমাদের বিভিন্ন অঙ্গের সাথে নার্ভগুলো, এই করোটিক স্নায়ু প্রায় 12 জোড়া নার্ভ থাকে। কত জোড়া? 12 জোড়া স্নায়ু থাকে, 12 জোড়া স্নায়ু থাকে। এখন সবগুলো স্নায়ু তো আমাদের নাম এখন পড়া সম্ভব না, তাও আমি তোমাদেরকে যদি এক নিমিষের নিঃশ্বাসে বলি, তাহলে 1 নাম্বার হচ্ছে অলফ্যাক্টরি, 2 নাম্বার অপটিক, 3 নাম্বার অকুলোমোটর, 4 নাম্বার ট্রক্লিয়ার, 5 নাম্বার হচ্ছে ট্রাইজেমিনাল, 6 নাম্বার অ্যাবডুসেন্স, এই যে দেখছো অ্যাবডুসেন্স পেয়ে গেছো, 7 নাম্বার হচ্ছে ফেসিয়াল, 8 নাম্বার অডিটরি, আর 9 নাম্বার হচ্ছে আবার গ্লসোফেঞ্জিয়াল, 10 ভেগাস, হাইপোগ্লোসাল, স্পাইনাল এক্সিসের, এরকম করে 12টা স্নায়ু আছে। যেই 12টা স্নায়ুর নাম আমি তোমাদেরকে বললাম, আপাতত এখন জানার দরকার নেই। এই 12টা স্নায়ু আমাদের বিভিন্ন অঙ্গে ছড়িয়ে ছিটিয়ে থাকে, এবং সেই অঙ্গগুলো থেকে, ধরো ব্রেন থেকে কোনো উদ্দীপনা, ধরো আমার এই মস্তিষ্ক থেকে একটা উদ্দীপনা বা একটা তথ্য বা একটা কমান্ড বা নির্দেশনা, মনে করো আমার ব্রেন চাচ্ছে যে আমি এখন শ্বাস নিব, তাহলে আমার এই ব্রেন থেকে একটা কমান্ড বা নির্দেশনা আমার ফুসফুসে পাঠাইতে হবে না? এই ব্রেন থেকে যে উদ্দীপনাটা ফুসফুসে আমি পাঠাবো বা কমান্ড দিব যে আমি এখন শ্বাস নিব, সেটা যার মাধ্যমে পাঠাই তার নামই হচ্ছে স্নায়ু বা নার্ভ। এই 12টা স্নায়ুর মধ্যে এই যে ভেগাস স্নায়ু দেখতে পাচ্ছ না, ভেগাস স্নায়ু, এই ভেগাস স্নায়ু হচ্ছে মূলত ফুসফুসের সাথে ব্রেনের একটা সংযোগ তৈরি করে। এই জন্য শ্বাস প্রশ্বাসের ক্ষেত্রে এই ভেগাস স্নায়ু আমাদের ফুসফুসের সাথে মস্তিষ্কের একটা কি তৈরি করেছে? সংযোগ। তাহলে ভাই বাকি যে 3টা আছে এগুলোর মধ্যে,
এর মধ্যে যে অ্যাবডুসেন্স, এই অ্যাবডুসেন্স মূলত করোটিক স্নায়ুর 6 নাম্বার স্নায়ু। কত নাম্বার স্নায়ু? 6। মূলত এর কাজ কি জানো? এর কাজ হচ্ছে আমাদের অক্ষি গোলকের সঞ্চালন, যেটাকে মানে বইয়ের ভাষায় বলা হয়ে থাকে অক্ষি গোলকের সঞ্চালন। তাহলে এটার বাংলা মানে কি? সঞ্চালন। এটার বাংলা মানে হচ্ছে, অক্ষি গোলক মানে হচ্ছে চোখ সোজা বাংলা ভাষায়। এই যে চোখটাকে আমি ডানে বামে উপরে নিচে কি করলাম, চোখটাকে আমি এই যে ডানে নিলাম, বামে নিলাম, উপরে নিলাম, নিচে নিলাম, এই যে নির্দেশনা আমার ব্রেন থেকে আসতেছে না, যে ব্রেন থেকে আমাকে এখন স্টুডেন্টকে বুঝাইতে হবে, তাই আমি চোখটাকে ডানে বামে নিব, এই নির্দেশনাটা চোখে আসলো এবং এই নির্দেশনাটা ব্রেন থেকে যে চোখে আসবে, এই নির্দেশনাটাই হচ্ছে অক্ষিগোলকের সঞ্চালন। প্রশ্ন হচ্ছে ভাই এই যে 2 নাম্বার পয়েন্টটা আছে এটা কি? এটাকে সত্যি কথা বলতে যে রুই মাছের ইলিয়াক ধমনী নামে একটা ধমনী আছে, তাছাড়া আরো অনেক কিছুতেই এক্সপ্লেন করা যায়। এটা হচ্ছে ইলিয়াক ধমনী, যেটা রুই মাছের অধ্যায় পাবা। কোন অধ্যায় পাবা? রুই মাছের, যা ইলিয়াক ধমনী মানে রুই মাছের মাজা বা শ্রোণী অঞ্চলে অক্সিজেন যুক্ত রক্ত সরবরাহ করে। তাহলে ইলিয়াক ধমনী কোনো স্নায়ুর মধ্যেই পড়ে না, আর শ্বসন শ্বাসক্রিয়া তো আসারই কথা না। এই প্রশ্নটা আবার তোমার শ্বসন শ্বাসক্রিয়ায় পাবা, তবে শ্বসন শ্বাসক্রিয়ায় এরা হচ্ছে করোটিক স্নায়ুর 1 নাম্বার স্নায়ু। করোটিক স্নায়ুর কত নাম্বার স্নায়ু? 1 নাম্বার স্নায়ু। তাহলে ভাইয়া এইটাও তো মূলত আমাদের শ্বসন শ্বাসক্রিয়ার মধ্যে ভূমিকা রাখতে পারে, কারণ এটা এই অলফ্যাক্টরি নামটা তুমি শ্বসন শ্বাসক্রিয়ায় জানতে পারবা বা শুনবা, বই পড়লে দেখবা যে প্রায় প্রথম 2 পেজে মানে 2য় নাম্বার পেজে তোমার লেখা আছে যে আমাদের যে মানে নাসা গহ্বর আছে, আমাদের ওই নাসা গহ্বরে মূলত অলফ্যাক্টরি কোষ বা স্নায়ু থাকে, কিন্তু তুমি যে অক্সিজেন নিচ্ছ, আবার কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করছো, এর সাথে অলফ্যাক্টরি স্নায়ুর কোনো সম্পর্ক নাই। কেন জানো? এ যদিও আমাদের শ্বসনতন্ত্র বা নাকে অবস্থান করে, কিন্তু এর কাজ হচ্ছে ডিফারেন্ট। এর কাজটা হচ্ছে কি জানো? এর কাজ হচ্ছে মূলত ঘ্রাণ নিতে সাহায্য করে। কি নিতে? ঘ্রাণ সাহায্য করে, ঘ্রাণ নিতে সাহায্য করে। তার মানে তুমি যে ভালো মন্দ সাহায্য করে, তুমি যে ভালো মন্দ ঘ্রাণ পাও না, অর্থাৎ পচা ঘ্রাণ ভালো ঘ্রাণ, এগুলো তোমার নাকের মাধ্যমে ব্রেনে পৌঁছাইতে সাহায্য করে অলফ্যাক্টরি। এর সাথে কি আমাদের অক্সিজেন গ্রহণ কার্বন ডাইঅক্সাইডের কোনো সম্পর্ক আছে? নাই। একমাত্র ভেগাস স্নায়ুর সম্পর্ক আছে, যেটার একটু জটিল প্রক্রিয়া, যেটা এখন বর্ণনা করব না। আপাতত মনে রেখো যে অ্যাবডুসেন্স এটা চোখের সাথে সম্পর্কিত, যেটা 12টি করোটিক স্নায়ুর মধ্যে একটি করোটিক স্নায়ু। 2 নাম্বার ইলিয়াক একটা ধমনী। 3 নাম্বার অলফ্যাক্টরি, যেটা ঘ্রাণ নিতে সাহায্য করবে, যদিও এটা শ্বসনতন্ত্রের মধ্যেই পড়ে কিন্তু শ্বাস প্রশ্বাস নিতে না। আর ভেগাস হচ্ছে শ্বাস প্রশ্বাস নিতে সাহায্য করে। তাহলে আমরা এই যে স্নায়বিক নিয়ন্ত্রণ বললাম, এর মধ্যে মস্তিষ্কের কোন কোন অংশগুলো শ্বাস প্রশ্বাস নিতে সাহায্য করে এবং কোন স্নায়ু শ্বাস প্রশ্বাস নিতে সাহায্য করে, বাকি অপশনগুলো কেন উত্তর হবে না, সেগুলো কিন্তু তোমাদেরকে দিয়ে দিলাম, বলে দিলাম। সো আশা করি তোমরা এখান থেকে এই অ্যান্সারটা বুঝতে পারলা। চলো আমরা এবার পরবর্তী প্রশ্নে আসি। এই যে কত সপ্তাহ বয়সে সারফেক্টেন্ট ক্ষরণ শুরু হয়, এটা একটু মুখস্থ জিনিস, এখান থেকে আসলে বেশি কথা বলার নাই, এটা একেবারে ভালোভাবে আমাদের মুখস্থ করতে হবে। তো সারফেক্টেন্ট ক্ষরণের কথা বলছে, তাই না? এখানে তোমরা 2টা সপ্তাহ, কত সপ্তাহ বলতে কি বোঝানো হয়েছে জানো? এখানে বলছে মানব ভ্রূণ। কিসের কথা বলছে? মানব ভ্রূণ। ভ্রূণ মানে হচ্ছে যারা মায়ের পেটে থাকে, মানব মানে মানুষ। তো মানুষের পেটে থাকা অবস্থায় যখন একটা বাচ্চা মায়ের পেটে বড় হতে থাকে, তো আমরা সবসময় মাস কাউন্ট করি না, 1 মাস 2 মাস, কিন্তু মেডিকেলে আমরা এদেরকে একটু সপ্তাহে কাউন্ট করার চেষ্টা করি। মূলত দেখা যায় যে 36 থেকে 37 সপ্তাহ যদি মানব ভ্রূণের বয়স হয়ে থাকে মায়ের পেটে, তখন তার ডেলিভারি হওয়ার সময় হয়ে যায়। এখন হিসাব করে দেখো তো, ধরো 36 সপ্তাহ যদি হিসাব করো, তাহলে 4 নং 36 অর্থাৎ 9 মাস হয়ে যায়। তাহলে আমরা বলি না যে 9 মাস 10 দিন মায়ের পেটে ছিলাম আমরা। তাহলে এইভাবে আমরা উইকলি মানে সপ্তাহে কাউন্ট করি। তো মানব ভ্রূণের বয়স যদি কত বয়স, অর্থাৎ মায়ের পেটে থাকা অবস্থায় যদি 30 to 23 উইকস হয়, অর্থাৎ 23 সপ্তাহ বয়স হয়, তখনই এই সারফেক্টেন্ট ক্ষরণ শুরু হবে। কত সপ্তাহ বয়সে? 23 উইকস বা 23 সপ্তাহ বয়সে। এই একটা শব্দ মনে রাখবে, তার মানে এখানে অ্যান্সারটা তো 23 হবে, কিন্তু আরেকটা সপ্তাহ তোমাকে মনে রাখতে হবে। তার মানে একটা মানব ভ্রূণ মায়ের পেটে থাকা অবস্থায় তার বয়স যদি 23 সপ্তাহ হয়, তখন ওই যে টাইপ 2 বা সেপ্টাল কোষ থেকে সারফেক্টেন্ট ক্ষরণ হবে, যার কারণে ফুসফুস মানে ওই সময় থেকে একটা শিশু বাচ্চা অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করার মতো ক্ষমতা রাখে। অর্থাৎ এই 23 সপ্তাহ বয়সের আগে যদি কোনো বাচ্চা
কোনো কারণবশত, অনেক সময় দুর্ঘটনার কারণে, অনেক সিচুয়েশনের কারণে, মনে করো 20 সপ্তাহ বয়সের একটা বাচ্চা বা মানব ভ্রূণ মায়ের পেট থেকে বের হয়ে আসলো মানে অটোমেটিক্যালি, তাহলে কিন্তু সেই বাচ্চাকে বাঁচানো সম্ভব হবে না। কেন? কারণ আমরা জানি যে সারফেক্টেন্ট নামক ডিটারজেন্ট যে জলীয় মানে যে তরল পদার্থটা আছে সেটা ফুসফুসকে সংকুচিত প্রসারিত হতে সাহায্য করে। তাহলে এটা ক্ষরণই হয় কত সপ্তাহ বয়স থেকে? 23। এখন 23 সপ্তাহ থেকে যেহেতু বয়স থেকে এটা ক্ষরণ হয়, তারপরের সপ্তাহ হচ্ছে 24। এই 24 উইকটাকে কেন ইম্পর্টেন্ট বলা হয়েছে জানো? এই 24 উইককে বলা হয়েছে মানে এই সময় থেকে বলা হয়েছে মানব ভ্রূণকে স্বাধীন অস্তিত্ব, কি অস্তিত্ব? স্বাধীন অস্তিত্বের গণ্য করা হয়। এটার মানেটা কি? এটার মানে হচ্ছে অস্তিত্বের গণ্য করা হয়। এটার মানে হচ্ছে দেখো, মনে করো জীবন মরণ তো আল্লাহর হাতে। একটা বাচ্চা যদি 9 মাস বা 10 মাস পরেও ডেলিভারি হয়, সে যে বাঁচবে এটার কিন্তু কোনো গ্যারান্টি নেই, বাট ম্যাক্সিমাম সময় বেঁচেই যায়। তো যাই হোক, জন্ম মৃত্যু তো আল্লাহর হাতে। তো দেখো এই 24 সপ্তাহকে মানব ভ্রূণের স্বাধীন অস্তিত্ব, তাহলে প্রশ্নটা যদি আসতো যে কত সপ্তাহ বয়সে মানব ভ্রূণকে স্বাধীন অস্তিত্বের গণ্য করা হয়, তখন অ্যান্সার হইতো 24। আর সারফেক্টেন্ট ক্ষরণের অ্যান্সার হবে হচ্ছে 23। আর এইটার মানে হচ্ছে যে ধরো 23 সপ্তাহ বয়স থেকে তো সারফেক্টেন্ট ক্ষরণ হয়, তার মানে তার মধ্যে ক্ষমতাটা আসে শ্বাস প্রশ্বাস নেওয়ার। এখন কোনো বাচ্চা যদি 24 বা 25 সপ্তাহ বয়সে ডেলিভারি হয়, যেটা নর্মাল না কিন্তু অ্যাবনর্মাল, কারণ 36 সপ্তাহ বয়সে ডেলিভারি হওয়ার কথা, 36 থেকে 37, কিন্তু ধরো 24 বা 25 সপ্তাহ বয়স অর্থাৎ 6 মাস পরেই, মায়ের পেটে থাকা অবস্থায় 6 মাস পরেই কোনো কারণবশত অসুস্থতা বা মায়ের কোনো জটিলতা, এই সকল কারণে যদি তার বাচ্চার ডেলিভারি হয়ে যায়, তাহলে অ্যাটলিস্ট সে পৃথিবীতে আসার পরে এই বায়ুমণ্ডলের বাতাস সে গ্রহণ করতে পারবে। এই জন্য এটাকে মানব ভ্রূণের স্বাধীন অস্তিত্ব, অর্থাৎ এই সময় থেকে তাকে ইন্ডিপেন্ডেন্ট বাচ্চা বলে। অর্থাৎ এই সময় যদি কোনো বাচ্চা জন্মগ্রহণ করেও তাহলে তাকে বাঁচানো সম্ভব, যদিও এটা হায়াত মত আল্লাহর হাতে। তাহলে আমাদের দুইটা প্রশ্ন মনে রাখতে হবে, যদি বলা হয় সারফেক্টেন্ট ক্ষরণ কখন, তাহলে 23, আর মানব ভ্রূণের স্বাধীন, এই লাইনটাই দিবে, এর বাইরে কোনো লাইন দিবে না, এক্সট্রা কোনো লাইন আসবে না। বলে মানব ভ্রূণের স্বাধীন অস্তিত্বের গণ্য করা হয়, তার মানে তার থেকে 1 সপ্তাহ পরে বলবো, মানে 24। এটা হচ্ছে তার অ্যান্সার। আশা করি এই প্রশ্ন থেকে তোমরা অ্যান্সারটা বুঝতে পেরেছো। আসো এর পরের প্রশ্ন দেখো, এর পরের প্রশ্নটাও হচ্ছে আমাদের ওই সারফেক্টেন্ট নিয়ে। দেখো সারফেক্টেন্ট নিয়েই সবচেয়ে বেশি এমসিকিউ কিন্তু বোর্ডে আসছে। তাহলে এই প্রশ্নটা কি বলছে? এখানে বলছে অ্যালভিওলাসের ডিটারজেন্টের মতো ক্ষারিত রাসায়নিক পদার্থের নাম কি? তোমাদের কিন্তু আমি যখন প্রথম প্রশ্নের অ্যান্সার সলভ করিয়েছিলাম, তখন আমি তোমাদেরকে বলেছিলাম সারফেক্টেন্টকে একটা ডিটারজেন্ট বলা হয়। তার মানে এই প্রশ্নের অ্যান্সার তোমরা সরাসরি দাগাইতে পারো যে ভাই এটার অ্যান্সার হচ্ছে ডিটারজেন্ট, ঠিক আছে? মানে সরি, এটার অ্যান্সার হচ্ছে সারফেক্টেন্ট। সারফেক্টেন্ট হচ্ছে এক ধরনের ডিটারজেন্ট। প্রশ্ন হচ্ছে বাকি অপশনগুলো নিয়ে বলবেন না? হ্যাঁ, বাকি অপশনের মধ্যে ডিটারজেন্ট তো এখানে ডাইরেক্ট বলেই দিছে যে অ্যালভিওলাসে ডিটারজেন্টের মতো। ডিটারজেন্ট কি? ডিটারজেন্ট ক্ষরণ করবে, তার মানে এই অপশন নিয়ে বলার কিছু নাই। এখন বাকি দুটো অপশন কি? একটা হচ্ছে মিউকাস, একটা হচ্ছে গ্লুটিনেন্ট। মূলত এই যে মিউকাস, এটা আমাদের বেশ কিছু অঙ্গে নিঃসৃত হয়। যেমন ধরো এটা আমাদের শ্বাসনালীতে নিঃসৃত হয়, শ্বাসনালী, যেটাকে আমরা ট্রাকিয়া বলি। এই মিউকাস কিন্তু একটু পিচ্ছিল হয়। এটাকে কখনো দেখেছো? হ্যাঁ দেখেছো। কিভাবে দেখেছো? সবারই আমাদের কম বেশি কাশি হইছে না? কাশি হতে হতে যে কফটা বের হয় না, ওটা কিন্তু অনেক পিচ্ছিল হয়। ওই পিচ্ছিল পদার্থটাই হচ্ছে মিউকাস, যা মূলত যদি শ্বাসনালীতে থাকে, কারণ এই মিউকাস বিভিন্ন জায়গার অবস্থানের উপর ভিত্তি করে বিভিন্ন রকম কাজ করে। যদি শ্বাসনালীতে থাকে, তাহলে এই শ্বাসনালীতে মিউকাস থাকলে এটা কি করে? ধুলাবালি আটকে দেয়। এটা কি করবে? ধুলাবালি আটকে দেয়, এবং এই শ্বাসনালীতে থাকা অবস্থায় আটকে দেয়, ঠিক আছে? এই শ্বাসনালীতে থাকা অবস্থায় শ্বাসনালীর ভিতরে একটা স্পেশাল কোষ কিন্তু এই মিউকাস ক্ষরণ করে। শ্বাসনালীতে যেই কোষটা এই মিউকাস ক্ষরণ করে, সেই কোষের নাম, অর্থাৎ কোষের নাম হবে হচ্ছে সিলিয়া। অর্থাৎ আমাদের শ্বসনতন্ত্রের শ্বাসনালীর ভিতরে যে সিলিয়া থাকে, সিলিয়াটা দেখতে কেমন হয় জানো? ধরো এটা হচ্ছে একটা ট্রাকিয়া বা শ্বাসনালী, এটা হচ্ছে তার ব্রঙ্কাস। এটা কি? তার ব্রঙ্কাস। এই শ্বাসনালী বা ট্রাকিয়ার ভিতরে ছোট ছোট এরকম সুতার মতো কিছু সিলিয়া থাকে, যা কি করতে থাকে জানো? কন্টিনিউয়াসলি, অর্থাৎ এই যে আমরা শ্বাস প্রশ্বাস নিচ্ছি এরকম করে দুলতে থাকে। দুলতে দুলতে যে কোনো জীবাণু পদার্থ যদি আমাদের শ্বাসনালী পর্যন্ত ঢুকেও যায়, ধরো একটা পদার্থ, একটা ময়লা পদার্থ আমাদের শ্বাসনালীতে ঢুকে গেছে, তখন এই সিলিয়াগুলো যে এভাবে দুলতে থাকে কন্টিনিউয়াসলি, একে আর নিচে নামতে দেয় না। অর্থাৎ যে কোনো ধুলাবালি বা জীবাণুকে একে নিচে নামতে দেয় না। একে আবার কি করে? সিলিয়া এভাবে আন্দোলিত হয়ে ওকে উপরে উঠায়, এবং উপরে উঠাতে উঠাতে আমাদের নাক বা মুখ দিয়ে বের করে। এই কারণে দেখবা যে কখনো কখনো যদি কারো এক্সপিরিয়েন্স হয় যে ধরো একটা ভাতের দানা
শ্বাসনালীতে ঢুকে গেছে, কিংবা রাস্তা দিয়ে হাঁটতেছো একটা পোকা শ্বাসনালীতে ঢুকছে, এটা অনেকেরই হয়েছে, আমার সাথে অনেকবার হয়েছে। তখন দেখা গেছে প্রচুর কাশি হয়, কেন জানো? ওই সিলিয়া ওই পোকাটাকে আর ফুসফুস পর্যন্ত যেতে দেয় না, ভাতের দানাটাকে আর ফুসফুস পর্যন্ত যেতে দেয় না। এই সিলিয়াগুলো এভাবে আন্দোলিত হতে হতে ওকে বাইরে বের করে দেয়। আর এই যে সিলিয়া, এটার নাম কি? এর নাম হচ্ছে সিলিয়া। এই যে সিলিয়া, এই সিলিয়াই হচ্ছে তোমার শ্বাসনালীতে মিউকাস ক্ষরণ করে। আর মিউকাসটা একটু আগে বলছি তরল পিচ্ছিল পদার্থ, যার কারণে কি হয়, এই ধুলাবালি সিলিয়া তো দূর করেই, সাথে এই মিউকাসের সাথে লেগে থাকে, যার কারণে কফের মাধ্যমে বের হয়ে যায়। এইবার আসো, বাকি থাকে গ্লুটিনেন্ট। ও আচ্ছা, মিউকাস কিন্তু আরেকটা জায়গায় থাকতে পারে, যদি এই অধ্যায়ের পড়া না, তারপরে বলে রাখি। মিউকাস যদি আমাদের বৃহদান্ত্রে থাকে, বৃহদান্ত্র, ঠিক আছে, বৃহদান্ত্রে থাকে, তাহলে বৃহদান্ত্রের কোন কোষ থেকে নিঃসৃত হবে জানো? কোষের নাম হচ্ছে গবলেট কোষ। কোষের নাম কি? এটা হচ্ছে গবলেট কোষ। এইটা পরিপাক শোষণ অধ্যায়ে পাবা। এই গবলেট কোষ থেকে মিউকাস ক্ষরণ হয়। এখন প্রশ্ন হচ্ছে, এই বৃহদান্ত্রে মিউকাস যে ক্ষরণ হবে গবলেট কোষ থেকে, সো এই গবলেট কোষও কি এরকম যে কোনো পদার্থকে আটকে ফেলে? না, এটার কাজ হচ্ছে যে আমাদের বৃহদান্ত্রে যখন খাবারের উপাদানগুলো যায়, ওর মধ্যে কোনো উপাদান যাতে বৃহদান্ত্রের ক্ষতি করতে না পারে। তার মানে গবলেট কোষ থেকে বৃহদান্ত্রে মিউকাস ক্ষরণ হয়, যা মিউকাসের ভিতরের প্রাচীরকে সুরক্ষা দান করে। কথা কি বুঝতে পারছো? তার মানে মিউকাস বিভিন্ন অবস্থানের উপর ভিত্তি করে বিভিন্ন কোষ থেকে নিঃসৃত হয়, এবং তাদের কাজও মোটামুটি ভিন্ন। আর এই যে গ্লুটিনেন্ট, এই গ্লুটিনেন্টটা তোমরা পাবা কোথায় জানো? এই গ্লুটিনেন্টটা পাবা হচ্ছে হাইড্রায়। এই গ্লুটিনেন্টটা পাবা কোথায়? এটা হচ্ছে হাইড্রা। হাইড্রার অধ্যায়ে তোমরা যে নেমাটোসিস্টের প্রকারভেদ আছে না, সেই নেমাটোসিস্টের প্রকারভেদের মধ্যে পাবা। এটা কোনো রাসায়নিক পদার্থ না, এরকম নেমাটোসিস্টের প্রকারভেদের মধ্যে এই ওয়ার্ডটা পাবা। তার মানে এই জন্য কিন্তু আমি বারবার বলি যে এই ক্লাস করার আগে তোমার বায়োলজি বিষয়ে অন্যান্য অধ্যায়ে একটা আপডেট ধারণা থাকতে হবে। যদি তুমি কোনো অধ্যায় না পড়ো, হাইড্রা, পরিপাক, তাহলে তোমার মাথার উপর দিয়ে যাবে, বলছিলাম না? এই জন্য দেখছো। তার মানে এই প্রশ্নের অ্যান্সার কি হলো? অ্যালভিউলাসে ডিটারজেন্ট ক্ষারিত হয়, সারফেক্টেন্ট। আর মিউকাস কি, ওখান থেকে কি কি এমসিকিউ আসতে পারে সেটা বললাম। যেমন এখানে শ্বসনতন্ত্রের মধ্যে শ্বাসনালী, সিলিয়া থেকে নিঃসৃত হয়, ধুলাবালি আটকে দেয়। আর গ্লুটিনেন্ট কি, বৃহদান্ত্রে মিউকাস ক্ষরণ হয় কোন কোষ থেকে, তার কাজ কি, সেগুলো সম্পর্কে একটা আইডিয়া দিলাম। আশা করি এই এমসিকিউটা তোমাদের কমন হয়ে গেল। এবার আসো, শ্বসনতন্ত্রের কোন অংশে এপিগ্লটিস অবস্থান করে? এটা একটু ডিরেক্টলি মনে রাখতে হবে, এই এমসিকিউ এর ক্ষেত্রে বেশি একটা পেঁচাবো না। তাহলে এপিগ্লটিসটা কি? এপিগ্লটিস হচ্ছে মূলত আমাদের এই যে যেই শ্বাসনালী থাকে, এই যে শ্বাসনালী থাকে, এই শ্বাসনালী, এটা হচ্ছে মনে করো ব্রঙ্কাস, এটার নাম হচ্ছে শ্বাসনালী, ঠিক আছে? এটা হচ্ছে শ্বসনতন্ত্রের শ্বাসনালী। এই যে যে শ্বাসনালীটা আছে, এই শ্বাসনালীর উপরে আমাদের এই ঠিক শ্বাসনালীর উপরের দিকে এই জায়গায় একটা অঙ্গ থাকে, যেই অঙ্গের নাম হচ্ছে ল্যারিংস বা স্বরযন্ত্র। এই অঙ্গের নাম কি? এই অঙ্গের নাম হচ্ছে ল্যারিংস বা স্বরযন্ত্র। অর্থাৎ যার কারণে আমি কথা বলছি, এই কথা বলার যে শব্দটা শুনতে পাচ্ছ, এটা স্বরযন্ত্রের কারণে। আর এই স্বরযন্ত্রের উপরে, এই স্বরযন্ত্রের উপরে এরকম একটা আবরণ থাকে, মানে পর্দা থাকে। এই পর্দার নামই হচ্ছে এপিগ্লটিস। এটার নাম কি? এপিগ্লটিস। আর প্রশ্ন হচ্ছে, তার মানে ভাই এপিগ্লটিস কোথায় পাওয়া যায়? এটা হচ্ছে স্বরযন্ত্র। এবং পাশাপাশি তোমাদের আরেকটা তথ্য দিয়ে রাখি, এপিগ্লটিসের কাজ কি, সেটা হচ্ছে শ্বাসনালীতে খাবার ঢুকতে বাধা প্রদান করা। শ্বাসনালীতে খাবার ঢুকতে বা খাদ্য কণা প্রবেশে বাধা প্রদান করে, প্রবেশে বাধা প্রদান করে। কথা কি বুঝতে পেরেছো? শ্বাসনালীতে খাদ্য প্রবেশে বাধা প্রদান করে। ধরো তুমি একটা ভাত খাচ্ছ, তো তুমি কি করলা? কথা বলতিছো, ওই মুহূর্তে তুমি খাবার খাচ্ছ, তো তোমার শ্বাসনালী আর অন্ননালী কিন্তু পাশাপাশি থাকে। তো তুমি যখন কথা বলো, তার মানে এপিগ্লটিস খুলে যায়, তখন খাবারের দানা অন্ননালী না যেয়ে শ্বাসনালীর ভিতরে ঢুকতে পারে। অথবা তুমি যখন কথা না বলে খাবার খাও, তখন এই এপিগ্লটিস কিন্তু এভাবে বন্ধ থাকে। তখন খাবারটা যাতে অন্ননালীতে প্রবেশ করে, এটাই হচ্ছে তার মূল উদ্দেশ্য, মানে দেখার উদ্দেশ্য, যাতে শ্বাসনালীতে প্রবেশ করতে না পারে। তাহলে এটার অ্যান্সার কি হবে? এটার অ্যান্সার হবে হচ্ছে এপিগ্লটিস। তো শ্বাসনালী কিন্তু হবে না, এটা কিন্তু ষড়যন্ত্রের উপর থাকে। আর গলবিল মূলত খাদ্যকে অন্ননালীর দিকে নিয়ে যায়। গলবিল কি করবে? খাদ্যকে অন্ননালীর দিকে নিয়ে যায়, খাদ্যকে অন্ননালীর দিকে নিয়ে যায়। তার মানে এখান থেকে এই এমসিকিউ আসতে পারে, অন্ন নালীর দিকে নিয়ে যায়, ঠিক আছে, দিকে নিয়ে যায়।
আর এই যে ভেস্টিবিউল, যেটা তোমাদের 2024-এর বইগুলোতেই আছে, 25 ব্যাচের 26 ব্যাচের বইতে ভেস্টিবিউল উদ্ধাও করে দিছে, দেখছো? নতুন বই খুললে অবাক হয়ে যাবা। ভেস্টিবিউল বলে কোনো কিছু লেখেই নেই। ভেস্টিবিউলে একটা জিনিসই মনে রাখবা, সেটা হচ্ছে লোম থাকে। লোম থাকে, এটা তোমরা বাইরে থেকেও ইচ্ছা করলে দেখতে পারবা। এই যে আমাদের নাকের যে দুটো ছিদ্র, এই ছিদ্র দুটার নাম হচ্ছে সম্মুখ নাসারন্ধ্র, বা এটাকে ইংলিশে বলা হয় অ্যান্টেরিয়র নস্ট্রেল। তারপর আমরা যদি একটু হাত দিই, ভিতরের দিকে এই জায়গায় লোম পাওয়া যায় না, ওই লোমশ অংশটার নামই হচ্ছে ভেস্টিবিউল। আর এই লোম থাকার কারণে কি হয় জানো? যে কোনো ময়লা আবর্জনা ভিতরে প্রবেশ করতে গেলে লোম কি করে? একে বাধা প্রদান করে, অর্থাৎ ভিতরে প্রবেশ করতে দেয় না। ওকে, নেক্সট প্রশ্ন চলে আসি। আমাদের নেক্সট প্রশ্ন হচ্ছে হিমোগ্লোবিনের কোন অংশে কার্বন ডাই অক্সাইড যুক্ত হয়? মূলত এই যে হিমোগ্লোবিন, এই হিমোগ্লোবিনকে আমরা শর্টকাটে রাসায়নিক সংকেত হিসাবে প্রকাশ করি হচ্ছে Hb4। মনে রাখবা, ধরো আমি তোমাদের একটা উদাহরণ দিই, এটা হচ্ছে, এটা তো হিমোগ্লোবিন, তাই না? Hb4। হিমোগ্লোবিন অক্সিজেনের সাথে খুবই ভালো বন্ধুত্ব, যার কারণে সে অক্সিজেনের সাথে 4HbO2 এই রাসায়নিক পদার্থটা গঠন করে, এবং যার নাম হচ্ছে অক্সি হিমোগ্লোবিন। এটা বলার কিছু কারণ হচ্ছে কেন, এটা পিছনে বলতেছি, দাঁড়াও, তাহলে বুঝতে পারবা যে আচ্ছা এই হলো কাহিনী। যারা এটা না বুঝে পড়ো তারা তারপরে এখানে যে ধরা খাও। এটার নাম হচ্ছে অক্সি হিমোগ্লোবিন। অক্সিজেনের সাথে এত সুন্দর বন্ধুত্ব যে তাকে কোনো কন্ডিশন ছাড়া বা শর্ত ছাড়াই অক্সিজেনকে যুক্ত করে। এখন তাহলে সেম ভাবে কথার কথা, এখান থেকে কার্বন ডাই অক্সাইড এসে বলে যে হিমোগ্লোবিন ভাই, তুমি তো অক্সিজেনকে নিয়েছো, আমাকেও তাহলে কার্বন ডাই অক্সাইডকে বহন করে ফুসফুসে নিয়ে যাও। অর্থাৎ ফুসফুস থেকে রক্তের আরবিসির অক্সিজেন এই হিমোগ্লোবিন অক্সি হিমোগ্লোবিন রূপে আমাদের টিস্যু বা কোষের কাছে নিয়ে যায়। বাসের মতো, ধরো ঢাকা থেকে যাত্রী নিয়ে চট্টগ্রামে গেছে, তাহলে চট্টগ্রাম থেকে আবার ব্যাক করবে না, অর্থাৎ টিস্যু বা কোষ থেকে আরবিসি হিমোগ্লোবিন এগুলো আবার ব্যাক করবে না ফুসফুসে। তো তখন হিমোগ্লোবিনকে বলে যে হিমোগ্লোবিন ভাই, আপনি তো অক্সিজেনকে গ্রহণ করেছেন, আমাকে কার্বন ডাই অক্সাইডকে গ্রহণ করেন না। কার্বন ডাই অক্সাইডকে সে সরাসরি গ্রহণ করে না, সরাসরি গ্রহণ করে না। হিমোগ্লোবিন একটা চাল চালে। হিমোগ্লোবিন বলে কি, আচ্ছা ঠিক আছে, আমি অক্সিজেনকে গ্রহণ করছি কারণ অক্সিজেন একটা ভালো জিনিস, আমার দরকার, তাই আমি ওকে নিছি, কিন্তু তুমি কার্বন ডাই অক্সাইড খারাপ, তোমাকে তো আমি নিব না। হিমোগ্লোবিন তখন একটা দাবি করে বসে। কি দাবি করে? যে হিমোগ্লোবিন বলে যে ভাই, আমি কার্বন ডাই অক্সাইডকে নিব, কিন্তু তার আগে আমাকে অ্যামিন মূলক দিতে হবে, NH2। আমাদের শরীরে এই অ্যামিন মূলক পাওয়া কোনো ব্যাপারই না। কিভাবে ব্যাপার না? চলো তোমাদেরকে এটাও একটু দেখাই দিই। পরিপাক শোষণে, কোন অধ্যায়? পরিপাক শোষণ। পরিপাক শোষণ অধ্যায়টা তোমরা পড়েছো, যদিও একটু ডিপে যাচ্ছি, ডিপে যাওয়াটা একটু জরুরি, কারণ ডিপে গেলে তোমরা আর এটা নিয়ে ভয় পাবা না। পরিপাক ও শোষণ অধ্যায়ের নাম, ঠিক আছে? পরিপাক ও শোষণ। পরিপাক ও শোষণের ক্ষেত্রে যকৃৎ, বিশেষ করে কোন জায়গায়? যকৃতে। যকৃতে প্রোটিন যখন যায়, প্রোটিন বলতে আসলে প্রোটিন যায় না, প্রোটিনের সর্বশেষ উপাদানের নাম কি? অ্যামাইনো অ্যাসিড। যকৃতে সর্বশেষ উপাদান, প্রোটিনের সর্বশেষ উপাদান কি? অ্যামাইনো অ্যাসিড। এগুলো কিন্তু প্রত্যেকটা, মনে করতে পারো যে ভাই এগুলো কি পড়াচ্ছে, একবার পরিপাক শোষণ যাচ্ছে, একবার এখানে যাচ্ছে, একবার সমন্বয়ে যাচ্ছে, যা বলবো প্রত্যেকটাই কোনো না কোনো সময় তোমার কাজে লাগবে। কোনো মানে এখানে কোনো আজাইরা কথা বলা হচ্ছে না যে এগুলো শুনে আমার কি লাভ হবে, এটাও তোমাদের অধ্যায় আছে শর্ট সিলেবাসে, তাহলে কাজে লাগবে। পরিপাকে যকৃতে যখন প্রোটিনের সর্বশেষ উপাদান অ্যামাইনো অ্যাসিড যায়, তখন এই অ্যামাইনো অ্যাসিড দুটি অংশে পরিণত হয়। কিসে পরিণত হয়? ভেঙে যায়। ভেঙে গিয়ে একটা হচ্ছে যে NH2 বা অ্যামিন মূলক তৈরি করে, আর একটা হচ্ছে CO মানে কিটোন মূলক তৈরি করে। এটার নাম হচ্ছে অ্যামিন মূলক। এটার নাম কি? এটার নাম হচ্ছে অ্যামিন মূলক। এই যে কেমিস্ট্রিতে পড়েছো না, সেই কেমিস্ট্রির মতো অ্যামিন মূলক। তার মানে অ্যামিন মূলকটা আমরা কোথা থেকে পাইলাম? অ্যামিন মূলকটা আমরা মূলত কোথা থেকে পেয়েছি? এই অ্যামাইনো অ্যাসিড থেকে। এইখান থেকে সেই অ্যামিন মূলকটা আসে। তো হিমোগ্লোবিন বলে যে আচ্ছা, কার্বন ডাই অক্সাইডকে গ্রহণ করার জন্য সর্বপ্রথম আমাকে একটা অ্যামিন মূলক দিতে হবে। দেখো এই যে অ্যামিন মূলক দিল, দিয়ে তার একটা জটিল অবস্থা তৈরি হয়। কি অবস্থা তৈরি হয়? HbNH2, ঠিক আছে? HbNH2, এটা একটা জটিল অবস্থা। যখন হিমোগ্লোবিন অ্যামিন মূলককে পাশে পায়, তখন সে রাজি হয় যে এবার আপনি কাকে দিতে চাচ্ছেন? এবার আমি কার্বন ডাই অক্সাইডকে দিতে চাচ্ছি, এবার কার্বন ডাই অক্সাইড দেন। দিল। দেওয়ার পরে কি হবে? দেখো বিক্রিয়াটা কিভাবে হয়। সর্বপ্রথম হিমোগ্লোবিন অ্যামিন মূলকের সাথে HbNH2, হিমোগ্লোবিন এবং অ্যামিন মূলক মিলে একটা জটিল বিক্রিয়া হলো। এইবার এরা কার্বন ডাই অক্সাইডের সাথে বিক্রিয়া করবে, এবং বিক্রিয়াটা দেখো কিভাবে হয়। সর্বপ্রথম এই হিমোগ্লোবিনের HbHb জায়গায় থাকে,
হিমোগ্লোবিনের এইচবি জায়গায় থাকে। অ্যামিন মূলকের যে নাইট্রোজেন আছে, আমি নাইট্রোজেনটা বসাই, নাইট্রোজেনটাকে বসাইলাম। এখানে হাইড্রোজেন আছে কয়টা? অ্যামিন মূলকে 2টা। এর মধ্যে একটা হাইড্রোজেন আমি দিয়ে দিলাম, এই যে নাইট্রোজেনের সাথে একটা হাইড্রোজেন দিয়ে দিলাম, আমার বাকি আরেকটা হাইড্রোজেন। তাহলে HbNH2 এর মধ্যে Hb মানে হিমোগ্লোবিন আমি বসাইছি, NH2 এর মধ্যে নাইট্রোজেন আমি বসাইছি, হাইড্রোজেন 2টা ছিল, তার মধ্যে আমি একটা হাইড্রোজেন বসাইছি, আরেকটা হাইড্রোজেন বাকি এবং কার্বন একটা বাকি, অক্সিজেন 2টা বাকি, তাই না? তাহলে আরেকটা হাইড্রোজেন যেহেতু বাকি এবং কার্বন একটা বাকি, অক্সিজেন 2টা বাকি, তাই কার্বন একটা বসাইলাম, অক্সিজেন আলাদাভাবে 2টা বসালাম এবং হাইড্রোজেনকে বসায় ফেললাম। অর্থাৎ যে হাইড্রোজেনটা বাকি ছিল সেই হাইড্রোজেনটা হচ্ছে এই যে এই হাইড্রোজেন, যে হাইড্রোজেনটা বাকি ছিল সেই হাইড্রোজেন, যে কার্বন বাকি ছিল সেই কার্বন, আর অক্সিজেন 2টা। এটাকে বলা হয় কার্বক্সি হিমোগ্লোবিন। অর্থাৎ এই যৌগের নাম কি? এই যৌগের নাম হচ্ছে কার্বক্সি হিমোগ্লোবিন। কার্বক্সি হিমোগ্লোবিন, ঠিক আছে? হিমোগ্লোবিন, এটা মাথায় রাখবো, হিমোগ্লোবিন, কার্বক্সি হিমোগ্লোবিন। এবং মনে রাখবা প্রতি 100 ml রক্তে, এই তথ্যগুলো দেখো, তারপর আমরা এটার অ্যান্সার দেখব। মনে রাখবা যে প্রতি 100 ml রক্তে, 100 ml রক্তে 2 ml এইভাবে পরিবাহিত হয়, অর্থাৎ এইভাবে পরিবাহিত হয়। প্রতি 100 ml রক্তের মধ্যে 2 ml কার্বক্সি হিমোগ্লোবিন রূপে পরিবাহিত হয়। তাহলে ঘটনাটা কি হইল? ঘটনাটা হচ্ছে যে হিমোগ্লোবিন সরাসরি কার্বন ডাই অক্সাইডের সাথে বিক্রিয়া করে না। হিমোগ্লোবিন সরাসরি কার্বন ডাই অক্সাইডের সাথে বিক্রিয়া করবে না। তাই তাকে কি করতে হয়েছে? আগে হিমোগ্লোবিনকে অ্যামিন মূলক দেওয়া লাগছে। অ্যামিন মূলক কোথা থেকে আসছে সেটা তোমাদেরকে দেখালাম। অ্যামিন মূলক আর হিমোগ্লোবিন মিলে একটা জটিল অবস্থা তৈরি করেছে, তারপরে কার্বন ডাই অক্সাইডের সাথে বিক্রিয়া করছে। তার মানে কার্বন ডাই অক্সাইড কার সাথে আগে, মানে কার সাথে, মানে কার কারণে বিক্রিয়া করলো সেটা হচ্ছে অ্যামিন মূলক। তার মানে এই জন্য এখানে অ্যান্সার হচ্ছে NH2। এবার বুঝতে পারছো কেন এটার অ্যান্সার NH2? অনেকে হচ্ছে COOH দাগাবা। আরে ভাই COOH তো তোমার আগে থেকে আসে নাই। COOH মানে যে আমাদের যে জৈব অ্যাসিড বলা হয় সম্ভবত, এটা তো আগে থেকে আসে নাই। এটা আসছে কখন? যখন HbNH2 এর সাথে বিক্রিয়া করছে। তার মানে এখানে একটা কেমিস্ট্রির খেলা হলো। তাহলে লাস্ট আরেকবার বলছি যে হিমোগ্লোবিন অ্যামিন মূলকের সাথে আগে একটা জটিল অবস্থা তৈরি করে HbNH2, তারপরে দেখো কার্বন ডাই অক্সাইডের সাথে বিক্রিয়া করে হিমোগ্লোবিন HB জায়গায় বসে, অ্যামিন মূলকে নাইট্রোজেনের জায়গায় বসছে, 2টি হাইড্রোজেনের মধ্যে উপরে একটা হাইড্রোজেন, নিচে একটা হাইড্রোজেন, কার্বন আর অক্সিজেন 2টা, যে কার্বন অক্সিজেন 2টা, এটাকেই বলা হয় কার্বক্সি হিমোগ্লোবিন। তার মানে আলটিমেটলি কার্বন ডাই অক্সাইড, এই যে কার্বন ডাই অক্সাইড কার সাথে যুক্ত হচ্ছে? অ্যামিন মূলকের সাথে যুক্ত হচ্ছে। এই জন্য এটার অ্যান্সার হচ্ছে NH2। আশা করি এই কেমিস্ট্রির এই জিনিসগুলো তোমরা স্পেশালি বুঝতে পেরেছো। চলো আমরা নেক্সট প্রশ্নে চলে যাই। নেক্সট প্রশ্ন কি? ফুসফুসে দ্বিস্তরী প্লিউরাল পর্দার অংশ কোনগুলো? আচ্ছা, এইটা থেকে কিভাবে এমসিকিউ আসবে চলো সেটাও দেখাই দিই। প্লিউরাল পর্দার আরেকটা নাম দিয়ে দিতে পারে প্লুরা। প্লিউরা বলুক আর প্লিউরা বলুক, দুটোই একটা জিনিস, যেটা ফুসফুসকে আবৃত করে রাখে। মনে রাখবা এই প্লিউরাল পর্দা বা প্লুরাল পর্দা কিন্তু 2টি ভাগে ভাগ হয়। কি কি ভাগে ভাগ হয়? সেটা হচ্ছে এক নাম্বার যদি বলি, 1 নাম্বার হচ্ছে 2 স্তরী। প্লুরাল পর্দা বা প্লিউরাল পর্দা কিন্তু কয় স্তরী? দ্বিস্তরী। ঠিক আছে, এটা কয় স্তরী? দ্বিস্তরী। এটা মাথায় রাখবো আমরা, দ্বিস্তরী। সো এই দ্বিস্তরীর মধ্যে 2টা স্তরের মধ্যে বাইরের স্তরকে বলা হয় প্যারাইটাল, এটাকে আমরা কি বলবো? প্যারাইটাল। এবং ভিতরের স্তরকে নাম দিব হচ্ছে ভিসেরাল। ভিতরের স্তরের নাম কি? ভিতরের স্তরের নাম হচ্ছে ভিসেরাল। এটা মাথায় রাখবো। তাহলে এটা আমরা কিভাবে মনে রাখবো? মনে রাখবো প্যারাইটাল হচ্ছে বাইরে থাকে, বাইরের স্তর, অর্থাৎ দ্বি স্তরের মধ্যে 2টা স্তর, কারণ প্লুরাল তো হচ্ছে টোটাল এই 2 স্তরকে বোঝানো হয়েছে। বাইরের স্তরের নাম প্যারাইটাল, আর এই যে ভতে ভিতরে, ভতে ভিসেরাল, অর্থাৎ ভিতরের স্তরের নাম কি? ভিসেরাল। তাহলে এখান থেকে আমরা অলরেডি অ্যান্সার পেয়ে গিয়েছি। তাহলে এটার অ্যান্সার কি হবে? এটার অ্যান্সার হবে যে এই যে প্যারাইটাল এবং ভিসেরাল। এবং এদের মাঝখানে কিছু তরল পদার্থ থাকে, এই তরল পদার্থের নাম হচ্ছে, এটার নাম হচ্ছে প্লিউরাল ফ্লুইড। এটাকে আমরা কি বলি? প্লিউরাল ফ্লুইড। ঠিক আছে, এটার নাম হচ্ছে প্লিউরাল ফ্লুইড, মানে এক ধরনের তরল পদার্থ, অর্থাৎ ফ্লুইড। এটা হচ্ছে প্লিউরাল পর্দার 2 স্তরের মাঝখানে থাকবে। কেন থাকবে জানো? কারণ আমাদের ফুসফুস কিন্তু ক্রমাগতভাবে সংকুচিত প্রসারিত হচ্ছে।
যেহেতু এই প্লুরা বা প্যারাইটাল ভিসেরাল সম্পূর্ণ ফুসফুসের আবৃত করে রাখছে, ফুসফুস যতবার সংকুচিত প্রসারিত হয় ততবার, এটা ধরো প্যারাইটাল এই ডান হাত আর বাম হাত হচ্ছে ভিসেরাল, ততবার তাদের মধ্যে এরকম সংঘর্ষ বা ঘর্ষণ হয়। তো এখন কন্টিনিউয়াসলি যদি আমরা জন্মের শুরু থেকে মৃত্যুর আগ পর্যন্ত তো শ্বাস নিই, যদি এরকম ঘর্ষণ হতে থাকে তাহলে ক্ষয় হবে। তো এই ক্ষয় অর্থাৎ প্যারাইটাল ভিসেরালের মাঝখানে যাতে ক্ষয় না হয় এই জন্য প্লিউরাল ফ্লুইড সাহায্য করে। বাকি যে অংশগুলো দেখতে পাচ্ছে যে ভেস্টিবিউল, প্যারাইটাল তো নাম আছেই, ভেস্টিবিউল শ্বসন অঙ্গের একটা অংশ, ভিসেরাল লোবিউল, ব্রঙ্কাস লোবিউল, এগুলো সবই শ্বসন অঙ্গের অংশ। তাহলে আমরা এখান থেকে কি বুঝলাম যে ফুসফুসের দ্বিস্তরী, যে দ্বিস্তরীতে লেখাই আছে যে দ্বিস্তরী প্লুরা বা প্লিউরাল যেটাই বলুক না কেন, তার দুইটা স্তরের নাম কি, কোনটা ভিতরে কোনটা বাইরে থাকে, তার ভিতরে কোন ধরনের প্লুরাল মানে কি ধরনের তরল পদার্থ থাকে, এবং কাজ হচ্ছে ঘর্ষণ রক্ষা করা। আশা করি এমসিকিউটা তোমরা পারবা। এবার আসো, এখানে বলছে ওটাইটিস বা ওটিটিস মিডিয়া কোন অঙ্গের রোগ। মনে রাখবা এই অধ্যায়ে দুইটা রোগের কথা বলা আছে। একটা রোগের নাম হচ্ছে সাইনুসাইটিস, একটা রোগের নাম কি, একটা রোগের নাম হচ্ছে সাইনুসাইটিস, ঠিক আছে, সাইনুসাইটিস, একটা রোগের নাম হচ্ছে সাইনুসাইটিস। এই সাইনুসাইটিসের মধ্যে মূলত চারটা বোনস আছে যাদের নাম হচ্ছে প্যারানেজাল সাইনাস। এগুলো কাজে লাগবে কিন্তু, এগুলো কিন্তু কোনো অযথা কথা বলা হচ্ছে না। প্যারানেজাল সাইনাস আমাদের মুখমণ্ডলে, তোমরা যখন সপ্তম অধ্যায় যদি পড়ে থাকো, না পড়লেও টেনশন করার কিছু নাই, আমি পড়াই দিব, তোমাদের তো সবগুলো অধ্যায় পড়াই দিব, তখন দেখবা আমাদের সপ্তম অধ্যায়ের নাম হচ্ছে চলন অঙ্গ সঞ্চালন। ওই অধ্যায়ে আমাদের এই মুখের এই অংশটা, এটাকে বলা হয় করোটি, এই এতটুকু অংশকে বলা হয় করোটি। এই করোটিতে এইখানে আমাদের মুখে অনেকগুলো হাড় আছে, যেই হাড়ের মধ্যে প্রায় টোটাল বলা যেতে পারে 29টার মতো হাড় আছে এই এতটুকুর মধ্যে। এর মধ্যে স্পেশালি এক নাম্বার হচ্ছে ফ্রন্টাল, কোনটা, ফ্রন্টাল। দুই নাম্বার হচ্ছে ম্যাক্সিলা, দুই নাম্বার কি, ম্যাক্সিলা। তিন নাম্বার হচ্ছে স্ফেনয়েড, স্ফেনয়েড। এবং চার নাম্বার যদি বলো, চার নাম্বারের নাম হচ্ছে অ্যাথময়েড। চার নাম্বার কি, অ্যাথময়েড। এই যে চারটা বোনস বললাম এর মধ্যে এটা হচ্ছে ফ্রন্টাল, এইখানে আমাদের থাকে ম্যাক্সিলা, আর স্ফেনয়েড অ্যাথময়েড চোখের ভিতরে বা মাঝখানে বা পিছনের দিকে থাকে। এই বোনসগুলোর স্পেশালিটি বাকি বোনসগুলো থেকে আলাদা কেন, কেন আমি ম্যান্ডিবলের নাম নিলাম না, কেন আমি নেজাল অস্থির নাম নিলাম না, কেন আমি প্যারাইটাল, টেম্পোরাল এগুলোর নাম নিলাম না, এগুলো থেকে বাকি 29টার মধ্যে এই চারটা বোনস স্পেশাল এই কারণে, কারণ এই চারটা বোনস কিন্তু ভিতরে ফাঁপা থাকে, বায়ুপূর্ণ থাকে। যখন এই চার বোনসের মধ্যে যে কোনো একটা বোনসে দূষিত তরল পদার্থ ঢুকে যায়, বাতাসের বদলে দূষিত পদার্থ, তখনই সেটাকে আমরা বলি সাইনোসাইটিস। তাহলে সাইনোসাইটিস, প্যারানেজাল সাইনাস, এই রোগটা নিয়ে কথা বলা আছে। আর ওটাইটিস মিডিয়া বা ওটিটিস মিডিয়া, যার আরেকটা নাম হচ্ছে মধ্যকর্ণের সংক্রমণ। কি বলা হয়, মধ্যকর্ণের সংক্রমণ, ঠিক আছে, এগুলো আসবে কিন্তু, সংক্রমণ, মধ্যকর্ণের সংক্রমণ। এবং তোমরা যদি তোমাদের কানের অধ্যায় থাকতো তাহলে দেখতা যে আমাদের যে কানটা থাকে, এই কানের বাইরের এর কানকে কিন্তু আমরা তিন ভাগে ভাগ করি। কয় ভাগে ভাগ করি, এরকম তিন ভাগে ভাগ করি, ঠিক আছে। এটা ধরো হচ্ছে কানের বহিকর্ণ, ঠিক আছে, এটা হচ্ছে বহিকর্ণ, এখান থেকে একটা নালী বের হয়, এখানে মনে করো কানের পর্দা আছে, এই জায়গাটা হচ্ছে কানের পর্দা, এবং এই কানের পর্দার পরবর্তীতে এই উপরের দিকে এরকম একটা অংশ থাকে, ঠিক আছে, এই যে উপরের দিকে এরকম একটা অংশ থাকে, এই যে অংশটা থাকে এটা হচ্ছে মধ্যকর্ণ। এবং পরবর্তীতে এরপরে এই জায়গা থেকে আমাদের মনে করো এরকম দুটা অংশ আছে, আর নিচের দিকে মনে করো এরকম একটা অংশ আছে, ঠিক আছে, এই যে এরকম অংশ আছে, এরকম অংশ আছে। ওকে, এখন ধরো এটা ধরো একটা সিম্পল কানের কথা মনে করো, এই কানের মধ্যে এই অংশে আমরা নর্মালি বেশ কিছু, এখানে হচ্ছে বোনস থাকে, ঠিক আছে, এখানে কিছু বোনস থাকে। তো ধরো এই যে আমরা বাইরের অংশ চিহ্নিত করলাম না কেবল, কোন অংশ, এই যে বাইরের অংশ, এই বাহিরের এই অংশটাকে আমরা বলে থাকি বহিকর্ণ। এটাকে আমরা কি বলি, এটাকে আমরা বলি বহিকর্ণ, মনে রাখবা। আর এই যে উপরের দিকে যে অংশটা চিহ্নিত করা হলো না, এই যে উপরের দিকে, এই উপরের দিকের অংশটাকে বলা হয়, এই এতটুকু অংশকে বলা হয় হচ্ছে মধ্যকর্ণ। এটাকে আমরা কি বলবো, এটাকে বলবো হচ্ছে মধ্যকর্ণ। ওকে, আর ভিতরের দিকে, এই যে একেবারে ভিতরের দিকে এই অংশটাকে বলা হয় অন্তর্কর্ণ। এটাকে আমরা কি বলবো, অন্তঃকর্ণ। তো
এই যে কানের অংশটা দেখতে পাচ্ছ, এই যে মধ্যকর্ণ, এই মধ্যকর্ণে একটা নালী দেখো নিচের দিকে নেমে গেছে, এই যে একটা নালী নেমে গেছে, এর নাম হচ্ছে ইউস্টেশিয়ান নালী। ইউস্টেশিয়ান, এগুলো পাবা, দেখবে বইয়ের মধ্যেই আছে, এই বইয়ের মধ্যে আছে ইউস্টেশিয়ান নালী। ইউস্টেশিয়ান নালী এর একটা স্পেশালিটি আছে। স্পেশালিটি কি জানো? এই নালীটা আস্তে আস্তে বড় হয়, বড় হতে হতে গলবিলের সাথে, এই জায়গায় মনে করো গলবিল, এই জায়গাটার নাম কি? গলবিল, যেটা দিয়ে আমরা খাবার খাই, খাবারটা আমাদের খাদ্যের ভিতরে ঢুকে। তাহলে এই যে ইউস্টেশিয়ান নালী, এই ইউস্টেশিয়ান নালী মূলত মধ্যকর্ণ এবং গলবিলের মধ্যে সংযোগ রক্ষা করে। যখন আমাদের ঠান্ডা লাগে, কোনো সমস্যা হয়, কাশি হয়, তখন অনেক সময় ওই দূষিত তরল পদার্থ মিউকাস গলবিল থেকে ইউস্টেশিয়ান নালী হয়ে, গলবিল থেকে, এই যে গলবিল থেকে ইউস্টেশিয়ান নালী হয়ে দূষিত তরল পদার্থগুলো কোথায় জমা হতে পারে? মধ্যকর্ণের ভিতরে জমা হতে পারে। এগুলো হচ্ছে দূষিত তরল পদার্থ। এগুলোর নাম কি? এগুলো হচ্ছে দূষিত তরল পদার্থ। ঠিক আছে, এটা হচ্ছে দূষিত তরল পদার্থ। তাহলে আমরা একটা জিনিস কি বুঝতে পারলাম, যে আমাদের ইউস্টেশিয়ান নালীটা মধ্যকর্ণ এবং গলবিলের মধ্যে সংযোগ রক্ষা করে, এটা একটা অবজেক্টিভ আসে। সেকেন্ড বিষয়, যখন গলবিল থেকে দূষিত তরল পদার্থ মধ্যকর্ণের মধ্যে জমা হতে থাকে, তখন মধ্যকর্ণের এই এরিয়াটুকে আমরা কি করে? সংক্রমণ করে ফেলে। অন্তকর্ণ নিয়ে আর কিছু বললাম না, আপাতত লাগবে না। তাহলে মধ্যকর্ণের এই সংক্রামককে আমরা বলি ওটাইটিস মিডিয়া। তার মানে এখানে আমাদের অপশন দিছে চোখ, নাক, কান, গলা। অনেকে আছে যারা কখনোই পড়ে নাই, তারা নাক বা গলা দাগাবে, ওই যে শ্বসনতন্ত্রের অংশ, যারা জীবনে বই খুলে নাই। তার মানে এটার ওটাইটিস মিডিয়া আসলে কোন ধরনের রোগ? সেটা হচ্ছে কানের রোগ। বিশেষ করে কোন কান? সেটা হচ্ছে মধ্যকর্ণ। কারণ বহিকর্ণ আর অন্তর্কর্ণেতে এরকম কোনো সমস্যা হয় না। তবে মধ্যকর্ণ যদি কোনো কারণবশত এই দূষিত পদার্থ দ্বারা সংক্রামিত হয়, সেটা অন্তর্কর্ণ বহিকর্ণের বিভিন্ন অংশকেও এফেক্টেড করে ফেলতে পারে। তাহলে আমরা বুঝতে পারলাম যে এখানে সাইনোসাইটিসের কোন কোন রোগগুলো বা কোন কোন অঙ্গকে আক্রমণ করলে সেটাকে আমরা সাইনোসাইটিস বলি, কোন অঙ্গকে আক্রমণ করলে আমরা ওটাইটিস মিডিয়া বলি। একেবারে তোমাদেরকে একটু ভিজুয়াল করে দেখাই দিলাম। আর এই মধ্যকর্ণের পাশাপাশি কিন্তু এইটা আসবে, ইউস্টেশিয়ান নালীটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এই জায়গাটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, এই যে ইউস্টেশিয়ান নালী, এটা কার কার মধ্যে সংযোগ রক্ষা করে, এটা কিন্তু খুবই 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 ইম্পর্টেন্ট, এটা মাথায় রেখো। ওকে, এইবার আসো আমরা নেক্সট অবজেক্টিভে যাই। নেক্সট অবজেক্টিভটা দেখি, চলো সেটা কি বলছে, যে অ্যালভিওলাসে পাওয়া যায়, অ্যালভিওলাস পাওয়া যায়, এটা একেবারে সোজা প্রশ্ন। ঠিক আছে, এখানে আসলে বলার মতো কিছুই নেই, যেহেতু আমরা আগেই বলেছিলাম যে অ্যালভিওলাস হচ্ছে গঠন ও কার্যের একক। কিসের একক? কার্যের একক। তো এটা কার একক? এতক্ষণ ধরে যা পড়াইছি অধ্যায়ের নাম তো দেখে বুঝতেই পারতেছো, ফুসফুস। ফুসফুসের গঠন ও কার্যের একক অ্যালভিওলাস। প্রশ্ন হচ্ছে ভাই বাকিগুলোর নাই? হ্যাঁ, বাকিগুলোরও আছে। যেমন বৃক্কের হচ্ছে নেফ্রন, নেফ্রনকে বলা হয় গঠন ও কার্যের একক। মস্তিষ্কের ক্ষেত্রে নিউরন, এই হৃৎপিণ্ডের ক্ষেত্রে এরকম কোনো কিছু বলা নাই। ঠিক আছে, তো এই দুটো অপশন মনে রাখবা। তাহলে এটার অ্যান্সার কি হবে? ফুসফুস হবে, এটা মাথায় রেখো। এবার আসো, স্নায়ুতন্ত্রের কোন অংশে অলফ্যাক্টরি কোষ থাকে? স্নায়ুতন্ত্রের কোন অংশে অলফ্যাক্টরি কোষ থাকে? আমি তোমাদেরকে একটু আগে পড়াচ্ছিলাম অলফ্যাক্টরি কোষ, তাহলে আগে এখান থেকে দাগায় রাখি। এটা হচ্ছে করোটিক স্নায়ু কত নাম্বার? করোটিক স্নায়ুর 12 জোড়া করোটিক স্নায়ুর মধ্যে কত নাম্বার স্নায়ু এটা? এটা হচ্ছে 1 নাম্বার স্নায়ু। কত নাম্বার স্নায়ু? 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে অলফ্যাক্টরি স্নায়ুর কাজ কি? কাজের কথা দিক থেকে হলে ঘ্রাণ নিতে সাহায্য করে। তাহলে এক্সট্রা ইনফরমেশন আমাদের লাগবে, ঘ্রাণ নিতে সাহায্য করে। ঠিক আছে, সাহায্য করে। তাহলে ঘ্রাণ নিতে সাহায্য করবে হচ্ছে আমাদের অলফ্যাক্টরি স্নায়ু। এখন এখানে অপশন দেওয়া আছে, দেখো এখানে আছে ভেস্টিবিউল, নাসা গহ্বর, পশ্চাৎ নাসানন্দ, নাসা গলবিল। তো আমরা প্রত্যেকটা কোডকে আলাদা করি। ভেস্টিবিউল থেকে একটা প্রশ্নই আসে, সেটা হচ্ছে লোম থাকে, অর্থাৎ এখানে আসতে পারে লোম থাকে কোথায়, তার মানে আমাদের ভেস্টিবিউলে কোনো অলফ্যাক্টরি কোষ থাকে না। 2 নাম্বার হচ্ছে নাসা গলবিলের শুধুমাত্র একটা জিনিসই আছে, তার নাম হচ্ছে ইংলিশটা নেজোফেরিংস। এটাকে কি আসবে? এটা হচ্ছে নেজোফেরিংস, নাসা গলবিল। পশ্চাৎ নাসানন্দের আরেকটা নাম হচ্ছে কোয়ানা। এই অবজেক্টিভটাই আসে যে কোয়ানা কাকে বলে, সেটা হচ্ছে পশ্চাৎ নাসানন্দ বা পোস্টেরিয়র নস্ট্রেলস। বাকি থাকে হচ্ছে নাসা গহ্বর। এই যে নাসা গহ্বর দেখতে পাচ্ছি, এই নাসা গহ্বরই হচ্ছে অ্যান্সার। কারণ এই নাসা গহ্বরের ইংলিশ নামটাও মনে রাখবা, সেটার নাম হচ্ছে নেজাল। গহ্বর মানে হচ্ছে ক্যাভিটি, অর্থাৎ নাসা মানে নেজাল আর গহ্বর মানে গর্ত, গর্ত মানে ক্যাভিটি। আর নাসা গহ্বরেই অলফ্যাক্টরি কোষ থাকে। অর্থাৎ নাসা গহ্বর কোনটা জানো?
এই যে আমাদের এই সামনের অংশটা হচ্ছে সম্মুখ নাসারন্ধ্র, লোমশ অংশটা আমরা হাত দিলে যেটা পাই সেটা হচ্ছে লোমশ অংশ হচ্ছে ভেস্টিবিউল, আর এই যে ভিতরের দিকে একটু পিচ্ছিল পিচ্ছিল থাকে না, আমি যেখানে ধরছি এই জায়গাটা হচ্ছে নাসা গহ্বর, যেখানে অলফ্যাক্টরি কোষ থাকে। কথা বুঝতে পেরেছি? আশা করি এই অ্যান্সার দুটা বুঝতে পেরেছি। দেখো আবার এই একই প্রশ্ন বারবার ঘুরে ফিরে আসছে যে ওটাইটিস মিডিয়া কোন অঙ্গের রোগ, এটা না এক্সপ্লেন করবো না, তাহলে এটা হচ্ছে কান। তার পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্ন বলছে অ্যালভিওলাস কোথায় পাওয়া যায়, সেম ভাবে ওই দুটা প্রশ্ন হচ্ছে রিপিট হয়েছে, ফুসফুস, তাই এই দুটো আমরা আর ব্যাখ্যা করতে গেলাম না, কারণ একটু আগে আমরা তোমাদেরকে ব্যাখ্যা করেছি। দেখো এই প্রশ্নটা আবারও আসছে, শ্বসনতন্ত্রের অ্যালভিওলাস, মনে হয় সম্ভবত এটা তোমাদের কি হয়েছে, রিপিট হয়ে গেছে আসলে টাইপ করতে যে। ওকে, এবার আসো নেক্সট, সারফেক্টেন্ট কোনটিতে পাওয়া যায়? এই কোশ্চেনের অলরেডি অ্যান্সার আমরা দিয়ে ফেলেছি, বলছিলাম না যে প্রথম দিকের ব্যাখ্যাটা মনোযোগ দিয়ে শুনলে অনেক তথ্য পাবা আর বাকিগুলো লাগবে না। যে ব্রঙ্কিওল, অ্যালভিওলাস, ট্রাকিয়া, ব্রঙ্কাস, তার মানে আমরা এটা সবাই জানি যে সারফেক্টেন্ট কোথায় পাওয়া যাবে, এতক্ষণ ধরে খালি বারবার পড়েছিলাম, সেটা হচ্ছে অ্যালভিওলাসে সারফেক্টেন্ট পাওয়া যায়, এবং এর যাবতীয় তথ্য তোমাদেরকে আগের স্লাইডে অলরেডি দিয়ে ফেলেছি, তাই আমাদের এখানে আর লাগবে না। এবার আসো পরের প্রশ্ন, নিচের চিত্রের অঙ্গটির কাজ কি? দেখেই তো বুঝতে পারতেছো, ফুসফুস। রোগ প্রতিরোধ করবে না, ইমিউনিটি, রোগ প্রতিরোধ, অ্যান্টিবডির কাজ হচ্ছে রোগ প্রতিরোধ করা, মানে এখানে রোগ প্রতিরোধ করার কাজ কার কার, ডাব্লিউবিসি, আর এটা হচ্ছে অ্যান্টিবডি, বা যেটাকে আমরা সোজা বাংলা ভাষায় বলি ইমিউনি সিস্টেম। হরমোন নিঃসরণ করা কিন্তু ওর কাজ না। ভারসাম্য রক্ষাকারী অঙ্গ কে জানো? কান। মনে রাখবা, কান কিন্তু শুধুমাত্র শুনতে সাহায্য করে না, আমাদেরকে ব্যালেন্স বা সোজা হয়ে দাঁড়ায় থাকতে সাহায্য করে। একমাত্র এইটার অ্যান্সার কি হবে? এই অঙ্গটির কাজের অ্যান্সার হবে হচ্ছে গ্যাসীয় পরিবহন করা, মানে অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড পদার্থের বিনিময় করা হচ্ছে কার কাজ হয়ে থাকে? চিত্রে ছবি এই ফুসফুসের কাজ হয়ে থাকে। আমরা এবার নেক্সট যেই প্রশ্নটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে শ্বসনতন্ত্রের কোন অংশে অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড বিনিময় হয়? এটা খুবই একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। এখানে ট্রাকিওল, ট্রাকিয়া, ব্রঙ্কাস, অ্যালভিওলাস অনেকগুলো অপশন দেওয়া আছে। সো এই অপশনের অ্যান্সার জানার আগে আমরা তোমাদেরকে একটা ভিজুয়ালাইজ ছবি দিয়ে একটা জিনিস দেখাতে চাই। ধরো এটা হচ্ছে শ্বাসনালী বা ট্রাকিয়া। এটা কি? এটা হচ্ছে শ্বাসনালী বা ট্রাকিয়া সাপোজ, ঠিক আছে? সুন্দর করে আঁকি, এটা হচ্ছে শ্বাসনালী বা ট্রাকিয়া। ওকে ফাইন। এই শ্বাসনালী বা ট্রাকিয়া আবার দুটি অংশে বিভক্ত হয়ে যায়, দুটি অংশে বিভক্ত হয়ে যায়, ঠিক আছে? তাহলে এটার নাম হচ্ছে কি বলেছিলাম? এটার নাম হচ্ছে শ্বাসনালী বা ট্রাকিয়া। আমরা একটা একটা করে আগাতে থাকি। শ্বাসনালী বা এটাকে আমরা কি বলবো? এটাকে আমরা বলবো হচ্ছে ট্রাকিয়া। ওকে, শ্বাসনালী বা ট্রাকিয়া। তারপরে এই যে দুটি অংশে বিভক্ত হলো, এই দুটি অংশের নাম, অর্থাৎ এই অংশের বা এই অংশ যে কোনো একটা অংশের কথা যদি বলি, তাহলে এর নাম হচ্ছে প্রাইমারি ব্রঙ্কাস, বা যেটাকে আমরা ব্রঙ্কাসও বলি। তো আমরা একটু ভেঙে ভেঙে তোমাদেরকে বুঝাচ্ছি, সেটা হচ্ছে প্রাইমারি ব্রঙ্কাস। দেখো এটাকে একটা ফ্লো চার্টে বানাই। ফ্লো চার্টে বানাতে গেলে প্রথমে আমরা পাইছি হচ্ছে শ্বাসনালী। ওকে, শ্বাসনালী। ওকে, তারপরে আমরা কি পেলাম? প্রাইমারি ব্রঙ্কাস। কি পেয়েছি? প্রাইমারি ব্রঙ্কাস। ওকে, প্রাইমারি ব্রঙ্কাস। দেন আমরা পরবর্তীতে দেখি এখান থেকে আরো কি পাই। ব্রঙ্কাস, প্রাইমারি ব্রঙ্কাস পেলাম। 2 নাম্বার হচ্ছে এই প্রাইমারি ব্রঙ্কাসের আবার আরেকটা ভাগ হয়, যেরকম আরেকটা ভাগ হয়, এই ভাগটার নাম হচ্ছে সেকেন্ডারি ব্রঙ্কাস। এই ভাগটার নাম কি? এই ভাগের নাম হচ্ছে সেকেন্ডারি ব্রঙ্কাস, ঠিক আছে? সেকেন্ডারি ব্রঙ্কাস, ব্রঙ্কাস। ওকে ফাইন, এটা একটা ভাগ হচ্ছে সেকেন্ডারি ব্রঙ্কাস। তার মানে আমরা এখান থেকে নাম দিতে পারি, এর একটা নাম হচ্ছে সেকেন্ডারি ব্রঙ্কাস, সেকেন্ডারি ব্রঙ্কাস। এই ফ্লোচার্টটা মনে রাখতে হবে, সেকেন্ডারি ব্রঙ্কাস। তারপরে সেকেন্ডারি ব্রঙ্কাস থেকে আবার একটা ছোট্ট শাখা প্রশাখা বের হয়। এই শাখা প্রশাখাটার নাম হচ্ছে টারশিয়ারি বা লোবার ব্রঙ্কাস। এটার নাম হচ্ছে টারশিয়ারি, টারশিয়ারি ব্রঙ্কাস, ঠিক আছে? টারশিয়ারি ব্রঙ্কাস। ওকে ফাইন, টারশিয়ারি ব্রঙ্কাস হলো। টারশিয়ারি ব্রঙ্কাস থেকে আবার হচ্ছে তোমার দুটো অংশ বের হয়, এরকম দুটো অংশ বের হয়। দেখো এরকম কিন্তু ওরা শাখা প্রশাখা তৈরি করতেছে। তো এই যে টারশিয়ারি ব্রঙ্কাস থেকে দুটো শাখা প্রশাখা বের হয়, এর মধ্যে একটার নাম হচ্ছে প্রান্তীয় ব্রঙ্কিউল, প্রান্তীয়। দেখো এখন ব্রঙ্কাস থেকে ব্রঙ্কিউলে চলে আসছে, ব্রঙ্কিওল, ঠিক আছে? ব্রঙ্কিওল। আর আরেকটার নাম হচ্ছে, ধরো এটার নাম হচ্ছে শ্বসন ব্রঙ্কিওল। এটার নাম কি? শ্বসন
ব্রঙ্কিওল। ঠিক আছে, ব্রঙ্কিওল, এটা মাথায় রাখবো। টারশিয়ারি ব্রঙ্কাস, সেকেন্ডারি ব্রঙ্কাস, তারপরে হচ্ছে প্রাইমারি ব্রঙ্কিওল, আর এটা হচ্ছে শ্বসন ব্রঙ্কিওল। তারপরে হচ্ছে এই শ্বসন ব্রঙ্কিওল থেকে আবার ছোট্ট একটা নালী বের হবে। ছোট্ট নালীটার নাম, এটার আবার একটা সুন্দর নাম আছে, এর নাম হচ্ছে অ্যালভিওলার নালী। এটার নাম কি? এটার নাম হচ্ছে অ্যালভিওলার নালী। ঠিক আছে, এটা কিন্তু আসে, কোনটার পর কে আছে সেটা মাথায় রাখতে হবে। অ্যালভিওলার নালীর পরে ঠিক এই জায়গায় একটা থলি সদৃশ গঠন করে, যার নাম হচ্ছে অ্যালভিওলার থলি। এটার নাম কি? এটার নাম হচ্ছে অ্যালভিওলার থলি। এবং সর্বশেষ সর্বশেষ এই অ্যালভিওলার থলি থেকে আমাদের তৈরি হয় অ্যালভিওলাস। এটার নাম কি? অ্যালভিওলাস। অ্যালভিওলাস। তাহলে আমরা এখন যদি ফ্লো চার্টটা সম্পূর্ণ করি তাহলে আরো সহজ লাগবে তোমাদের কাছে। খেয়াল করে দেখো, সর্বপ্রথম পেয়েছি শ্বাসনালী, শ্বাসনালী বা ট্রাকিয়া। তারপরে আমরা পেয়েছি দুটা ভাগে ভাগ হয়ে গেছে, তার নাম হচ্ছে ব্রঙ্কাস বা প্রাইমারি ব্রঙ্কাস। প্রাইমারি ব্রঙ্কাস থেকে আরেকটা ভাগ তৈরি হয়েছে, তার নাম হচ্ছে সেকেন্ডারি ব্রঙ্কাস। সেকেন্ডারি ব্রঙ্কাস থেকে আরেকটা ভাগ হয়েছে, তার নাম হচ্ছে টারশিয়ারি ব্রঙ্কাস। এটার নাম কি? টারশিয়ারি। ঠিক আছে, টারশিয়ারি ব্রঙ্কাস। টারশিয়ারি ব্রঙ্কাস থেকে আবার আমাদের দুইটা ভাগে ভাগ হয়। টারশিয়ারি ব্রঙ্কাস থেকে আমাদের কয়টা ভাগে ভাগ হবে? দুইটা ভাগে ভাগ হবে। এই দুটা ভাগের নাম কি? দেখো, এই যে টারশিয়ারি ব্রঙ্কাস থেকে, দেখো টারশিয়ারি ব্রঙ্কাস থেকে কিন্তু দুটা ভাগে ভাগ হয়েছে, সবুজ কালার দিয়ে এঁকেছে। একটার নাম হচ্ছে প্রান্তীয় ব্রঙ্কিওল, প্রান্তীয় ব্রঙ্কিওল। ঠিক আছে, একটার নাম হচ্ছে প্রান্তীয় ব্রঙ্কিওল, আর আরেকটার নাম হচ্ছে শ্বসন ব্রঙ্কিওল। আরেকটার নাম কি? শ্বসন ব্রঙ্কিওল। আরেকটার নাম হচ্ছে শ্বসন ব্রঙ্কিওল। দেখো, এই যে শ্বসন ব্রঙ্কিওল, এই যে শ্বসন ব্রঙ্কিওলের ভাগ হলো। শ্বসন ব্রঙ্কিওলের পরে পরবর্তীতে সর্বশেষ এখান থেকে আমাদের কি হলো? সেটা হচ্ছে অ্যালভিওলার নালী, অ্যালভিওলার নালী। তারপরে অ্যালভিওলার নালী থেকে তৈরি হলো অ্যালভিওলার থলি, এবং সর্বশেষ হচ্ছে অ্যালভিওলাস। এই জিনিসটা মাথায় রাখতে হবে, অ্যালভিওলাস। ঠিক আছে, আর শ্বাসনালীর উপরে যদি তুমি আরো জানতে চাও যে শ্বাসনালীর উপরে কে থাকে, ভাই শ্বাসনালীর উপরে থাকে হচ্ছে ল্যারিংস, বা যেটাকে আমরা বলি ষড়যন্ত্র, ল্যারিংস। ওকে, তাহলে চলো আমরা ইতিমধ্যে যেই ভাগটা করলাম এটার নাম হচ্ছে শ্বসন বৃক্ষ। এখানে বলছে শ্বসনতন্ত্রের কোন অংশে কার্বন ডাই অক্সাইড অক্সিজেন বিনিময় হয়? যখন তোমার এর ভিতর দিয়ে অর্থাৎ অক্সিজেন প্রবেশ করে বা কার্বন ডাই অক্সাইড প্রবেশ করে, এভাবে ভিতরে ঢুকতে থাকে, তাই না? সর্বপ্রথম ট্রাকিয়ায় ঢুকলো, ট্রাকিয়া থেকে দুই ব্রঙ্কাসে ছড়িয়ে গেল, ব্রঙ্কাস থেকে অ্যালভিউল মানে সেকেন্ডারি ব্রঙ্কাস, প্রাইমারি ব্রঙ্কাস থেকে সেকেন্ডারি ব্রঙ্কাসে গেল, সেকেন্ডারি ব্রঙ্কাস থেকে টারশিয়ারি ব্রঙ্কাসে গেল, তারপরে অ্যালভিউলার নালী, তারপরে হচ্ছে তোমার মানে শ্বসন ব্রঙ্কিওলে গেল, শ্বসন ব্রঙ্কিওল থেকে অ্যালভিউলার নালী, অ্যালভিউলার থলি, এবং সর্বশেষ অ্যালভিউলাসে জমা হয়। তার মানে এই অ্যালভিউলাসই হচ্ছে সর্বশেষ অংশ ফুসফুসের, যেখানে অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইড আদান প্রদান করে। তাহলে এটার অ্যান্সার কি? অ্যালভিওলাস। এই শ্বসন বৃক্ষ কিন্তু আমাদের মনে রাখতে হবে। তার মানে আমাদের সবার প্রথমে শুরু হয়েছিল ল্যারিংস বা ষড়যন্ত্র। এই ল্যারিংস বা ষড়যন্ত্র থেকে আসলো কে? শ্বাসনালী। শ্বাসনালী দুই ভাগে বিভক্ত হয়, যার নাম ব্রঙ্কাস বলি, আবার আমরা অনেকে বলি প্রাইমারি ব্রঙ্কাস। প্রাইমারি ব্রঙ্কাস আবার আরেকটা ভাগে ভাগ হলো, যার নাম হচ্ছে সেকেন্ডারি ব্রঙ্কাস। সেকেন্ডারি ব্রঙ্কাস আরেকটা ভাগে ভাগ হলো, তার নাম হচ্ছে টারশিয়ারি ব্রঙ্কাস। টারশিয়ারি ব্রঙ্কাস দেখো সবুজ কালারের দুটো অংশে ভাগ করেছি, যার নাম একটা নাম হচ্ছে প্রান্তীয়, আর একটা নাম হচ্ছে শ্বসন ব্রঙ্কিওল। শ্বসন ব্রঙ্কিওল থেকে আরেকটা নালী বের হলো, যার নাম হচ্ছে অ্যালভিউলার নালী। অ্যালভিউলার নালী থেকে একটা মানে গঠিত উত্থিত অংশ বা ফুলা অংশ থাকলো, যার নাম হচ্ছে অ্যালভিউলার থলি, এবং সর্বশেষ দেখো বেগুনি কালার দিয়ে আমরা অ্যালভিউলাস লিখেছি। তাহলে ল্যারিংস, শ্বাসনালী, প্রাইমারি ব্রঙ্কাস, সেকেন্ডারি ব্রঙ্কাস, টারশিয়ারি ব্রঙ্কাস, তারপরে তারা দুই ভাগে আবার বিভক্ত হয়, প্রান্তীয় শ্বসন, শ্বসন ব্রঙ্কিওল থেকে অ্যালভিউলার নালী, অ্যালভিউলার থলি, এবং সর্বশেষ অ্যালভিওলাস। এবং এই অ্যালভিওলাসই কিন্তু আমাদের কি করে? এই অ্যালভিওলাসই হচ্ছে অক্সিজেন কার্বন ডাই অক্সাইডের আদান প্রদান করে। এই ফ্লোচার্টটা কেন দেখালাম জানো? কারণ পরবর্তীতে দেখবা প্রশ্নগুলোতে এই ফ্লোচার্ট দিয়ে কোশ্চেন আসছে যে কোনটার পর কোনটা হবে। অর্থাৎ এই শ্বাসনালী পরে প্রাইমারি ব্রঙ্কাস হয়, তারপর সেকেন্ডারি, তারপরে টারশিয়ারি, তারপরে প্রান্তীয় শ্বসন, শ্বসনের পরে অ্যালভিউলার নালী, থলি, তারপরে মলি, মলি মানে হচ্ছে অ্যালভিওলাস। এইভাবে বিভক্ত হবে, সেগুলো আমাদের মাথায় রাখতে হবে। এই যে যেমন দেখো এই প্রশ্নটাই তোমরা এখন পারবা কিভাবে, এটা আর তাহলে আমাদের ব্যাখ্যা দেওয়া লাগবে না। যেমন দেখো বলছে নিচের কোন প্রবাহ চিত্রটি সঠিক?
প্রথমে বলছে ট্রাকিয়া, ব্রোঙ্কাই, ব্রোঙ্কিউল। ব্রোঙ্কাই মানে হচ্ছে ব্রোঙ্কাসের কথা বলছে, ব্রোঙ্কাই মানে কি ব্রোঙ্কাস, ব্রোঙ্কিউল মানে ব্রোঙ্কাসের কথা বলছে। তারপরে ব্রোঙ্কিউল, অ্যালভিউলার নালী, অ্যালভিউলার থলি, অ্যালভিউলাস। দ্বিতীয় অপশনে দেখো আগেই ব্রোঙ্কাই দিছে, কারণ ট্রাকিয়ার আগে কখনোই ব্রোঙ্কাই হতে পারে না। তৃতীয় অপশনে দেখো ট্রাকিয়ার পরে ব্রোঙ্কিউল দিছে, এটাও কখনো হবে না, কারণ ট্রাকিয়ার পরে সবসময় ব্রোঙ্কাই তারপরে ব্রোঙ্কিউল হবে। ব্রোঙ্কাই বলতে হচ্ছে এই যে ব্রোঙ্কাসের কথা বলছে, প্রাইমারি ব্রোঙ্কাস, সেকেন্ডারি ব্রোঙ্কাস, টারশিয়ারি ব্রোঙ্কাস। তার মানে এটার অ্যান্সারও হবে না, এটার অ্যান্সারও হবে না। তারপরে ট্রাকিয়ার পরে সর্বশেষ চলে গেছে, মানে প্রথমেই শুরু হয়েছে অ্যালভিউলার থলি, এটাও হবে না। তার মানে দেখো যখন এই টাইপের বড় বড় অপশনওয়ালা এমসিকিউ আসে, তখন তুমি চিন্তা করতে পারো যে ভাই আমার 4টা অপশনই পড়া লাগবে। যদি এমন হতো যে এ অপশনটা সবার লাস্টে দিছে আর বাকি অপশনগুলো উপরে দিছে, তাহলে তো 4টা অপশনই পড়া লাগতো। তুমি দেখো প্রথমেই কিন্তু আগেই বুঝে যাচ্ছ কিভাবে অ্যান্সার হচ্ছে না, কারণ ট্রাকিয়ার আগে কখনো ব্রঙ্কাই থাকে না, ট্রাকিয়ার পরে কখনো ব্রঙ্কিউল থাকে না, ব্রঙ্কাই থাকে, তার মানে এটাও ভুল। ট্রাকিয়ার পরে কখনো অ্যালভিউলার নালী থাকে না, তাহলে ট্রাকিয়ার পরে প্রথমে কে থাকবে? ব্রঙ্কাই। ট্রাকিয়া হচ্ছে প্রথমে তারপরে হচ্ছে ব্রঙ্কাই, যেটা আমরা যে প্রাইমারি ব্রঙ্কাস, সেকেন্ডারি ব্রঙ্কাস, টারশিয়ারি ব্রঙ্কাস, যাদেরকে প্লুরালি একত্রে বলছি ব্রঙ্কাই। 3 নাম্বার হচ্ছে ব্রঙ্কিউল, 4 নাম্বার অ্যালভিউলার নালী, 5 নাম্বার হচ্ছে অ্যালভিউলার থলি এবং সর্বশেষ হচ্ছে অ্যালভিউলাস। তার মানে এটাই হচ্ছে রাইট অ্যান্সার। তার মানে শ্বসন বৃক্ষ আমাদের পারা উচিত। আমরা একটু আগে তোমাদেরকে এটাই দেখালাম, এটাকে আমি আরো ভেঙে ভেঙে দেখিয়েছি। আর ওরা কি করেছে, বোর্ডের এমসিকিউতে ডিরেক্টলি আরো শর্টে শর্টে ইম্পর্টেন্ট অপশনগুলো তোমাদেরকে এখানে দিয়ে দিয়েছে। আশা করি এটা থেকে তোমাদের অ্যান্সার বুঝতে পেরেছো। এবার আসো ডায়াফ্রামের ক্ষেত্রে কোনটি প্রযোজ্য। ডায়াফ্রামের আরেকটা নাম হচ্ছে মধ্যচ্ছেদ, যেটা তোমরা সবাই জানো। তো যখন আমাদের এই যে মনে করো ট্রাকিয়া থাকে, ট্রাকিয়া থেকে আমাদের যে নিচের ফুসফুস আছে, এইরকম ফুসফুসটা কিন্তু বিভক্ত হয়। তারপরে এখানে মনে করো আরেকটা ফুসফুস, এই যে এরকম করে ফুসফুসটা বিভক্ত হয়। এই ফুসফুস আর মাঝখানে হৃৎপিণ্ড, এদের মাঝখানে একটা পর্দা থাকে, মানে মধ্যচ্ছেদের মতো একটা অংশ থাকে, এর নামই হচ্ছে ডায়াফ্রাম। এর নাম কি? এর নামই হচ্ছে ডায়াফ্রাম। ঠিক আছে, এই ডায়াফ্রাম মূলত আমাদের যে শ্বসন অঙ্গ আছে আর নিচের দিকে হচ্ছে পৌষ্টিক অঙ্গ, মানে এই নিচে কে থাকবে? এই নিচে থাকবে হচ্ছে পৌষ্টিক অঙ্গ। ঠিক আছে, পৌষ্টিক অঙ্গ। তো এই পৌষ্টিক অঙ্গগুলোকে আলাদা করে। শুধুমাত্র ডায়াফ্রামের কাজ হচ্ছে ফুসফুস বা শ্বসন অঙ্গের সাথে পৌষ্টিক অঙ্গকে আলাদা করা না, এমনকি শ্বাস প্রশ্বাসে সাহায্য করা। তো দেখো প্রথম পয়েন্ট বলছে শ্বসনের ভূমিকা নেই, এটা তো পুরোপুরি ভুল, কারণ শ্বাস প্রশ্বাস নিতে ডায়াফ্রাম সংকোচন প্রসারণটা অনেক ভূমিকা পালন করে। বক্ষ উদর গহ্বর, বক্ষ মানে বুক আর ডায়াফ্রামের নিচে হচ্ছে উদর মানে পেট, মানে পৌষ্টিক অঙ্গ পৃথক করে রাখে। হ্যাঁ, এই অপশনটাই হবে। 3 নাম্বার হচ্ছে ফ্রেনিক ধমনী রক্ত সরবরাহ করে। ফ্রেনিক ধমনী আসলে কোনো ধমনী না, ফ্রেনিক যদি এখানে বলতো স্নায়ু তাহলে ঠিক ছিল, কারণ মস্তিষ্ক থেকে সরাসরি ডায়াফ্রামের মধ্যে সংযোগ রক্ষা করে হচ্ছে ফ্রেনিক স্নায়ু। এবং সর্বশেষ হচ্ছে সকল মেরুদণ্ডী প্রাণীতে পাওয়া যায় না, সকল মেরুদণ্ডী প্রাণীতে ডায়াফ্রাম পাওয়া যায় না। তার মানে আমাদের এই 2 নম্বর অপশনটাই হচ্ছে সবচেয়ে গ্রহণযোগ্য অপশন, কারণ এটা বক্ষ মানে বুক এবং উদরের অঙ্গগুলোকে পৃথক করে রাখে। এটাই হচ্ছে এর অপশন। চলো আমরা নেক্সট লাস্ট 3টা প্রশ্ন দেখব। 3টা প্রশ্নের মধ্যে বলছে মানব দেহের ট্রাকিয়া দ্বিবিভাজনে সৃষ্ট শাখা দুটি কি বলে। আমি জানি এখন যদি তোমাদেরকে জিজ্ঞেস করি তোমরা পারবা। ধরো এটা হচ্ছে ট্রাকিয়া, এবং ট্রাকিয়ার পরে যেভাবে 2 ভাগে বিভক্ত হয়েছে, এই 2 ভাগে বিভক্ত হওয়ার অংশটার নামটা কি? আমরা কি পড়েছিলাম যে ট্রাকিয়ার পরে এই যে এই ছবিতে আবার একটু ফিরে যেতে হয়, আমরা কি পড়েছিলাম যে শ্বাসনালী বা ট্রাকিয়ার পরে যে ভাগটা হয় তার নামই হচ্ছে প্রাইমারি ব্রঙ্কাস, বা যেটাকে আমরা প্লুরাল ফর্মে বলতে পারি ব্রঙ্কাই। তার মানে ব্রঙ্কাস বা ব্রঙ্কাই, এই অপশনটাই আমরা খুঁজবো এখন। দেখো এখানে অপশনটা পাই কিনা। এখানে বলছে প্রান্তীয় ব্রঙ্কিউল, প্রাইমারি ব্রঙ্কাস, সেকেন্ডারি ব্রঙ্কাস, টারশিয়ারি ব্রঙ্কাস। তার মানে আমরা একটু আগে কি দেখলাম, একটু আগে তোমাদেরকে যে ছবি এঁকে তোমাদেরকে দেখালাম যে শ্বাসনালী বা ট্রাকিয়া বিভক্ত হওয়ার পরে প্রথমে যে অংশটা বিভক্ত হয় তার নামই হচ্ছে প্রাইমারি ব্রঙ্কাস। প্রাইমারি ব্রঙ্কাস থেকে তারপরে এই যে দেখো শ্বাসনালীর পরে প্রাইমারি ব্রঙ্কাস, তারপরে সেকেন্ডারি, তারপরে টারশিয়ারি। তার মানে এটার অ্যান্সার কি হবে? এটার অ্যান্সার হবে হচ্ছে প্রাইমারি ব্রঙ্কাস। কথা কি বুঝতে পেরেছো? প্রথম যে বিভক্ত। সর্বশেষ, মানবদেহে ডান ফুসফুসের লোবিউল কয়টি? আচ্ছা, এখানে আমাদের একটু মনে রাখতে হবে যে এই জায়গায় আমাদের এই ফুসফুস নিয়ে কিছু ইনফরমেশন তোমাদেরকে দেওয়া দরকার। ডান ফুসফুস বাম ফুসফুসে কিছু ইম্পর্টেন্ট মানে এমসিকিউ দরকার আছে। তাই এই পাশে মনে করো ডান ফুসফুস, এবং ওই পাশে আমরা কি করব, বাম ফুসফুস, দুটাকে একটু কয়েকটা ইনফরমেশন দিব। ঠিক আছে, ফুসফুস। তো ডান ফুসফুস এবং বাম ফুসফুসের মধ্যে কি কি পার্থক্য হতে পারে? যেমন ধরো 1 নাম্বার পার্থক্য হচ্ছে লোব, মানে কয়টি অংশে বিভক্ত হয়।
লোব যদি বলে ডান ফুসফুসে 3টি, আর বাম ফুসফুসের ক্ষেত্রে কত হবে? ডান ফুসফুসের ক্ষেত্রে হচ্ছে 2টি। আচ্ছা গেল, ঠিক আছে। তারপরে আসো 2 নাম্বার। 2 নাম্বারে যদি কথা বলি, 2 নাম্বারটা হচ্ছে লোবিউল। লোবিউল, ঠিক আছে, লোবিউল। লোবিউলের কথা যদি বলা হয় তাহলে ডান ফুসফুসে হচ্ছে 10টি এবং 2 নাম্বারের বাম ফুসফুসের ক্ষেত্রে 8টি লোবিউল। কয়টি লোবিউল? 8টি লোবিউল। 3 নাম্বার পয়েন্ট হিসেবে মনে রাখবা, 3 নাম্বার দুইজনের ক্ষেত্রেই প্রযোজ্য, যার নাম হচ্ছে আমরা বলে থাকি। আচ্ছা, এই দুটা পয়েন্ট মনে রাখো আপাতত। এই দুটা পয়েন্ট মনে রাখলে আমাদের মনে হয় আপাতত যথোপযুক্ত, ঠিক আছে। তাহলে এই দুটা পয়েন্টের মধ্যে আমরা দেখতে পেলাম যে ডান ফুসফুসে কয়টি লোব থাকে? 3টি, বাম ফুসফুসে 2টি, লোবিউল 10টি এবং হচ্ছে 8টি। তো প্রশ্ন করছে মানবদেহে ডান ফুসফুসে কয়টি লোবিউল, তাহলে এখানে অ্যান্সার কত হবে? এখানে অ্যান্সার হবে হচ্ছে 10। ডান ফুসফুস যেহেতু বলছে তাহলে অ্যান্সার হচ্ছে 10। এবং সর্বশেষ আমরা যে প্রশ্ন দিয়ে শেষ করব সেটার নাম হচ্ছে শব্দ উৎপন্ন করে কোনটি? ফুসফুস, ব্রঙ্কাই, ল্যারিংস বা গলবিল। তো তোমরা অলরেডি সবাই জানো ফুসফুস শ্বাসকার্যে, ব্রঙ্কাস শ্বাসকার্যে, গলবিল খাদ্য গ্রহণে। তো এটার অ্যান্সার হচ্ছে কোনটা? এটার অ্যান্সার হচ্ছে ল্যারিংস, বা যেটাকে আমরা বাংলায় বলি ষড়যন্ত্র। সো আশা করি এই যে আমরা এতক্ষণ ধরে যে ক্লাসটা নিলাম এর মধ্যে ম্যাক্সিমাম তোমাদের বোর্ডে আসা, বিগত বছরে আসা প্রশ্নগুলো অ্যানালাইসিস করে তার থেকে ছড়িয়ে ছিটিয়ে অনেকগুলো অবজেক্টিভ আসতে পারে সেইটাকে গুছিয়ে দেওয়ার চেষ্টা করছি। কিন্তু এর মানে এই না যে এতটুক করলেই কি পুরোটা ক্লিয়ার হবে কিনা। এই ক্লাসগুলো নেওয়ার অন্যতম উপায় হচ্ছে যে ভাই অনেক সময় আমরা বোর্ডের যে এমসিকিউ গুলো থাকে এগুলো সলভ করতে আমাদের একটু বোরিং লাগে, বিরক্ত লাগে। তো সেই ক্ষেত্রে তোমাদেরকে এমসিকিউ গুলো সলভ করে দিচ্ছি এবং সাথে সাথে আদার্স অপশনগুলো বা আদার্স কি কি ইনফরমেশন মনে রাখতে হবে সেগুলো তোমাদেরকে বলে দিচ্ছি। কিন্তু এর বাইরে আরো অনেক ইম্পর্টেন্ট এমসিকিউ আছে, যেমন হিমোগ্লোবিনের অনুপাত আসে। এটা আমাদের কোনো জায়গায় কিন্তু এখন পর্যন্ত পাইনি, তাই না? কিন্তু এটা দেখবা বইয়ের মধ্যে আছে যে হিমোগ্লোবিনের অনুপাত হচ্ছে 1:25। তারপরে আরেকটা অবজেক্টিভ আসে যে হিম এ লৌহের পরিমাণ বা ফেরাসের পরিমাণ কত, সেটা হচ্ছে 33.33%। তারপরে হচ্ছে লৌহের পরিমাণ যদি গ্রামে নিয়ে যায় 4 থেকে 5 গ্রাম। তারপরে তোমার ধরো শ্বাস প্রশ্বাসের মাধ্যমে কত মিলিলিটার পানি আমাদের দৈনিক বের হয় যে জলীয় বাষ্পের মাধ্যমে? 400 থেকে 600 ml। একটা অ্যালভিওলাস আরেকটা অ্যালভিওলাসের মাঝখানে পর্দা কারা আলাদা করে রাখছে, তার নাম হচ্ছে ট্রাবেকুলি। এরকম অনেক তথ্য আছে। সিস্টিক ফাইব্রোসিস কি, তারপরে হচ্ছে তোমার ব্রঙ্কাইটিস কি, সক্রিয় ধূমপাই, তারপরে হচ্ছে নিষ্ক্রিয় ধূমপাই কি, এরকম যদি খুঁজতে যাও তাহলে বইয়ের মধ্যে আরো অনেক গুরুত্বপূর্ণ এমসিকিউ পাবা। সো আমি আজকে তোমাদেরকে যতটুকু দেখিয়েছি সেটার মাধ্যমে অনেক কিছু মানে তোমাকে কি করার চেষ্টা করেছি, কভার করার চেষ্টা করেছি। যেমন একজন মানুষ, নর্মাল যে মানুষ যার কোনো রোগ নেই, সে 1 মিনিটে কতবার শ্বাস নেয়? 18 বার। একটা শিশু বাচ্চা 40 বার শ্বাস নেয়। এই যে আমি ইনফরমেশন গুলো তোমাদেরকে বলতেছি এগুলো কি এর মধ্যে ছিল? নাই। তার মানে যে আসবে না তা কিন্তু না। তার মানে এই ক্লাস করার পাশাপাশি তোমাদের কিন্তু বইটাও পড়তে হবে, আদার্স অন্য কোনো জায়গায় কোনো যদি কোশ্চেন থাকে সেগুলো সলভ করার চেষ্টা করতে হবে। সো আমরা এই ক্লাসের মাধ্যমে দেখলাম যে বিগত বছরে আসা বোর্ড কোশ্চেনগুলো সেগুলো কিরকম হতে পারে এবং সেই প্রশ্নগুলোকে অ্যানালাইসিস করে আরো অন্যান্য বিভিন্ন জায়গায় যে ছড়িয়ে যায় কোশ্চেনগুলো অন্যান্য কোন কোন জায়গা থেকে, সেগুলো কেমন প্রশ্ন হতে পারে সেগুলো নিয়েও আলোচনা করেছি। সো দেখা হবে পরবর্তী আরেকটা নতুন কোনো ক্লাসে। তাই ভালো থাকো, সুস্থ থাকো, ভাইয়ার পাশে থাকো, সাধ্যদার পাশে থাকো, বায়ুবীর পাশে থাকো। দেখা হবে নতুন কোনো অধ্যায়ে নতুন কোনো ক্লাসে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।